তো আমরা আজকে যে অধ্যায়টা করতে চাচ্ছি এটা হলো অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের একটা অধ্যায়। এই অধ্যায়টার নাম কি? উৎপাদন ব্যয় বিবরণী। আচ্ছা, তো উৎপাদন ব্যয় হিসাব, এই উৎপাদন ব্যয় হিসাব হচ্ছে অধ্যায়টার নাম। এখানে আমরা দুইটা জিনিস কভার করব। ওকে, এই অধ্যায়টাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা অংশ হলো উৎপাদন ব্যয় বিবরণী, আরেকটা অংশ হলো বেতন ও মজুরি। ওকে, তো আমরা আজকে যে অধ্যায়টা শুরু করতেছি এই অধ্যায়ের মধ্যে কয়টা পার্ট আছে? দুইটা পার্ট। একটা পার্ট হলো উৎপাদন ব্যয় বিবরণী, আর একটা পার্ট হলো কি স্যার? বেতন ও মজুরি। তো দুইটাকে আমরা কম্বাইনলি আলোচনা করতে পারবো না, বিকজ দুইটা পার্ট একদমই দুই রকমের। ওকে, সো আমরা একটা একটা করে কমপ্লিট করব। তো আমাদের টার্গেট হলো আজকে আমরা উৎপাদন ব্যয় বিবরণী এই অংশটুকুকে কভার করব। ওকে, তো যদিও অধ্যায়টার নাম উৎপাদন ব্যয় হিসাব, বাট এই অধ্যায়ে কয়টা পার্ট আছে? দুইটা। একটা পার্টে আমরা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করব, আরেকটা পার্টে আমরা বেতন ও মজুরি রিলেটেড প্রবলেম সলভ করব। ওকে, তো আমি এই পার্টটা নিয়ে এখন কোনো কথাই বলবো না। আমি যা কিছু আলোচনা করব সব হচ্ছে কাকে নিয়ে? উৎপাদন ব্যয় বিবরণীকে নিয়ে। স্যার, উৎপাদন, হোয়াট ইজ প্রোডাকশন? উৎপাদন মানে হলো কোনো উপযোগ তৈরি করা বা কোনো উপযোগ সৃষ্টি করা। আমরা আমাদের বিভিন্ন অভাব বা প্রয়োজন পূরণের জন্য কি করি? ভোগ করি, রাইট? কি ভোগ করি? পণ্য অথবা সেবা বা দ্রব্য, রাইট? পণ্য দ্রব্য এগুলোকে এক কথায় কি বলা, দ্রব্য সেবা এগুলোকে এক কথায় কি বলা হয়? পণ্য। তো আমরা আমাদের বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন পণ্য বা বিভিন্ন সেবা বা বিভিন্ন দ্রব্য ভোগ করি। তো এই যে পণ্য বা সেবা বা দ্রব্য আমাদের প্রয়োজন পূরণ করতেছে, এই প্রয়োজন পূরণের সক্ষমতাটাকেই আমরা বলি কি? উপযোগ। কি বলি? তাহলে একটা পণ্য বা একটা সেবা বা একটা দ্রব্য আমাদের অভাব পূরণ করতেছে। তো পণ্য দ্রব্য সেবার অন্তর্নিহিত ক্ষমতা, যেটা আমাদের অভাব বা প্রয়োজন পূরণে সক্ষম, এই সক্ষমতা বা এই ক্ষমতাটাকেই আমরা কি বলি? উপযোগ বলি। এবং এই উপযোগ তৈরি করার কাজটাকে বা উপযোগ সৃষ্টি করার কাজটাকে কি বলা হয়? উৎপাদন বলা হয়। কি বলা হয়? বুঝছো? এখন যিনি উৎপাদন করে তাকে কি বলা হয়? উৎপাদক। তো এখানে আমরা যারা আছি অধ্যায়টা করার সময় আমরা সবাই নিজেদেরকে কি মনে করব? উৎপাদক। আমরা হচ্ছে কি? উৎপাদক। আমরা কি করব? পণ্য উৎপাদন করব। ওকে, তো আমরা যদি পণ্য উৎপাদন করতে চাই তো আমরা চোখ বন্ধ করে দোয়া পড়ে ফু দিব আর একটা পণ্য হবে, আবার ফু দিব আরেকটা হবে, এরকম? অবভিয়াসলি নট। তাহলে পণ্য উৎপাদন করার জন্য আমাদেরকে ম্যাটেরিয়াল কালেক্ট করতে হবে, রাইট? কাঁচামাল বা র ম্যাটেরিয়াল লাগবে আমাদের। দেন আমাদের লেবার লাগবে, শ্রম লাগবে, তাই না বলো? দেন আমাদের কারখানা লাগবে। ওকে, আবার এই কাজগুলোকে সুন্দরভাবে ব্যবস্থাপনার জন্য অফিস বা প্রশাসন লাগবে। উৎপাদিত পণ্যগুলো বিক্রি করার জন্য আমাদের বিভিন্ন রকমের ব্যয় বহন করতে হবে। তো এই উৎপাদন ব্যয় বিবরণী অধ্যায়ে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হলো যে একটা পণ্য তৈরি করার জন্য আমাদের যে ব্যয়গুলো হচ্ছে, তো কোন ধরনের ব্যয় হচ্ছে, কি কি ব্যয় হচ্ছে, উৎপাদনের জন্য কি ব্যয় হচ্ছে, অফিস পরিচালনার জন্য কি ব্যয় হচ্ছে, পণ্য বিক্রি করার জন্য কি ব্যয় হচ্ছে, আমাদের কি পরিমাণ আয় হচ্ছে, তো এই বিষয়গুলো আমরা এই উৎপাদন ব্যয় বিবরণী অধ্যায়ে কভার করব। ওকে, তাহলে উৎপাদন ব্যয় বিবরণী এই অধ্যায়ে বা এই অংশে আমাদের করণীয়গুলো কি? আমাদের করণীয় হলো, এক, আমরা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করব। ওকে, দেন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী প্রস্তুত করব। অ্যান্ড দেন আমরা আয় বিবরণী প্রস্তুত করব। ওকে, তো আমাদের এই অধ্যায়ের আলোচ্য মূল বিষয় হচ্ছে কয়টা? তিনটা। উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী প্রস্তুত করা এবং আয় বিবরণী প্রস্তুত করা। আচ্ছা, আমরা উৎপাদন ব্যয় বিবরণীটা কেন প্রস্তুত করব? উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য হলো আমরা যে পণ্যগুলো বানালাম এই পণ্যগুলো বানানোর জন্য আমাদের কি পরিমাণ ব্যয় হয়েছে সেটা। ওকে, ধরো আমরা
500 পিস পণ্য তৈরি করেছি। তো এই 500 পিস পণ্য তৈরি করার জন্য আমাদের যে মোট ব্যয় হয়েছে বা যে মোট উৎপাদন ব্যয় হয়েছে সেটাই আমরা নির্ধারণ করব বা নির্ণয় করব কিসের মাধ্যমে? উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে। তাহলে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করার মূল উদ্দেশ্যটা কি? আমরা যে পরিমাণ পণ্য উৎপাদন করেছি তাদের উৎপাদন ব্যয় কত সেটা নির্ণয় করা। ওকে, দেন আমরা যা উৎপাদন করি আমরা কি সবই বিক্রি করতে পারি? আচ্ছা, হয়তো বা পারি। দেখো, আমরা যখন বছর শুরু করি আমাদের গোডাউনে কিছু ফিনিশ গুডস থাকে বা কিছু চূড়ান্ত দ্রব্য থাকে অবিকৃত অবস্থায়, যেটাকে আমরা বলি প্রারম্ভিক চূড়ান্ত পণ্য, ওকে, বা প্রারম্ভিক উৎপাদিত পণ্য। অ্যান্ড দেন এই প্রারম্ভিক উৎপাদিত পণ্যের সাথে আমরা আমাদের সংশ্লিষ্ট হিসাবকালের উৎপাদিত পণ্যগুলোকে যোগ করি, করে সেখান থেকে মাইনাস করে দিই কি, যে হিসাবকাল শেষে কি পরিমাণ চূড়ান্ত পণ্য অবিকৃত অবস্থায় আমার গোডাউনে রয়ে গেছে। তাহলে প্রারম্ভিক চূড়ান্ত পণ্যের সাথে উৎপাদন যোগ এবং সমাপনী চূড়ান্ত পণ্যের মজুরটাকে আমরা যদি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব বিক্রয়ের পরিমাণ। কি পেয়ে যাব? বিক্রয়ের পরিমাণ। অর্থাৎ আমরা হিসাবকালে কতগুলো পণ্য বিক্রি করেছি, এই যে কতগুলো পণ্য বিক্রি করলাম, যতগুলো পণ্য আমরা বিক্রি করলাম এটাকে বলা হয় বিক্রিত পণ্য। কি বলে? এবং এই বিক্রিত পণ্যগুলো তো আমি একটা মূল্যে বিক্রি করেছি, রাইট? সেটাকে বলা হয় কি? বিক্রয় মূল্য। কি বলে? তো আমি ধরো 400 পিস পণ্য বিক্রি করলাম হিসাবকালে, তাহলে আমার বিক্রিত পণ্যের সংখ্যা কত? 400 পিস। ধর প্রতি পিস পণ্য আমি 100 টাকা করে বিক্রি করেছি, তাহলে আমার বিক্রিত পণ্যের বিক্রয় মূল্য কত? 40,000 টাকা। তার মানে আমি 400 পিস পণ্য বিক্রি করেছি বা আমি 40,000 টাকার পণ্য বিক্রি করেছি। তো এই যে আমি 40,000 টাকার পণ্য বিক্রি করলাম, এই পণ্যগুলোকে আমি চুরি করে এনে বিক্রি করেছি? না। এই পণ্যগুলো কি আমি ফ্রিতেই পেয়ে গিয়েছি? না। তাহলে এই পণ্যগুলো কিনে আনার জন্য অথবা এই পণ্যগুলো তৈরি করার জন্য আমার কি পরিমাণ ব্যয় হয়েছে? তো 400 পিস পণ্য 40,000 টাকা আমরা বিক্রি করেছি, 40,000 টাকা হলো আমাদের বিক্রয় মূল্য, রাইট? তো বিক্রয় মূল্য 40,000 টাকা পাওয়ার জন্য আমি কত টাকা খরচ করেছি? অর্থাৎ যে 400 পিস পণ্য আমি বিক্রি করলাম, এই 400 পিস পণ্য কিনে আনার জন্য বা তৈরি করার জন্য আমার কত টাকা খরচ হয়েছে সেটা যদি জানতে চাই, আমি কি তৈরি করব? বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। কি প্রস্তুত করব? ওকে, তাহলে বলো তো উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা কি জানতে চাই? যে আমরা যত পিস পণ্য তৈরি করলাম এই উৎপাদিত পণ্যের ব্যয় কত হয়েছে মোট সেটা জানতে চাই। কিসের মাধ্যমে? উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে। বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, এটার মাধ্যমে আমরা কি জানতে পারি? আমি যে পণ্যগুলো বিক্রি করেছি এই বিক্রিত পণ্যগুলো কিনে আনার জন্য বা উৎপাদন করার জন্য আমার কি পরিমাণ ব্যয় হয়েছে সেটা আমি জানতে পারি কোত্থেকে? বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী থেকে। এবার আসো, আমি পণ্য বিক্রি করলাম, ওকে, ওইগুলা তৈরি করতে আমার ব্যয় হয়েছে। এছাড়াও আমাদের আরও কিছু ব্যয় হয়, তাই না? বলো, ব্যবসা চালানোর জন্য পরিচালন ব্যয় বা প্রশাসনিক ব্যয়, পণ্য বিক্রি করার জন্য বিক্রয় উপরিব্যয়। তো আমি বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলাম, পেয়ে গেলাম মোট মুনাফা। সেখান থেকে যদি আমি পরিচালন ব্যয়গুলো বাদ দিই, প্রশাসনিক এবং বিক্রয় উপরিব্যয়, তাহলে পাবো কি? পরিচালন নেট মুনাফা। তো এই বিষয়টাকে আমি যে বিবরণীতে দেখাবো ওই বিবরণীটার নাম হয়ে যাবে কি? আয় বিবরণী। ওকে, তো আমরা আবার একটু রিভিউ করি। আমরা যে অধ্যায়টা কভার করতেছি অধ্যায়ের নাম কি? উৎপাদন ব্যয় হিসাব। এটার একটা পার্ট উৎপাদন ব্যয় বিবরণী। তো উৎপাদন ব্যয় বিবরণী বলতে কি বোঝানো হয়? যে আমরা হচ্ছে উৎপাদক, আমরা একটা পণ্য তৈরি করি এবং সেটা বিক্রি করি, রাইট? তো আমরা যে পণ্য নিয়ে ব্যবসা করি ওই পণ্যটা তৈরি করতে আমাদের বিভিন্ন রকমের ব্যয় হয়। তো এই যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ব্যয় হচ্ছে, এই ব্যয়গুলোর পরিমাণ নির্ধারণ করাটাই হলো কি? উৎপাদন ব্যয় বিবরণীর কাজ। আর এই ব্যয়গুলো নির্ধারণ করার জন্য আমরা কি কি বিবরণী তৈরি করতেছি? উৎপাদন ব্যয় বিবরণী। আর কি বিবরণী? বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। ওকে, অ্যান্ড দেন আমাদের উৎপাদন কার্যক্রমের মাধ্যমে লাভ হলো না ক্ষতি হলো, বা পণ্য বিক্রি করে লাভ হলো না ক্ষতি হলো সেটা জানার জন্য আমরা কি করতেছি? আয় বিবরণী। ওকে স্যার, আচ্ছা, তো সবাই এটা তুলেছো সবাই? গুড। আচ্ছা,
আমরা যদি স্যার এই উৎপাদন ব্যয় বিবরণী অধ্যায়টাকে কভার করতে চাই দেন আমাদের বেশ কিছু ইনফরমেশন সম্পর্কে একদম স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে। ওকে, তো এই ইনফরমেশনগুলো এরকম হতে পারে, দেখো মজুদ পণ্য, ফার্স্ট অফ অল আমরা কথা বলবো কাকে নিয়ে? মজুদ পণ্য। মানে এই চ্যাপ্টারের ম্যাথগুলো কভার করতে গেলে আমাদের কিছু বেসিক ইনফরমেশন দরকার। এর মধ্যে অন্যতম কে? মজুদ পণ্য। ওকে, তো যে পণ্যগুলো আমাদের কাছে আছে সেগুলোকে আমরা কি বলি? মজুদ পণ্য। ওকে, তো এই অধ্যায়ে মজুদ পণ্যগুলোকে মেইনলি 3টা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। কয়টা? 3টা। যেমন আমরা যখন কোনো একটা পণ্য তৈরি করতে চাই, ওই পণ্যটা তৈরি করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস লাগে, র ম্যাটেরিয়ালস লাগে বা কাঁচামাল লাগে, রাইট? তো আমরা কি করি যখন পণ্য তৈরি করি? তখনই কি কাঁচামাল কিনি, নাকি আগে ভাগে আমরা কাঁচামাল কিনে রেখে দিই? তাহলে পণ্য তৈরি করার জন্য আমরা যে কাঁচামালগুলো কিনে রেখে দিয়েছি এইগুলোকে আমরা বলবো কি? কাঁচামাল মজুদ। কি বলবো? কাঁচামাল মজুদ। ওকে, অ্যান্ড দেন এই কাঁচামালকে প্রসেস করার পর যখন চূড়ান্তভাবে পণ্যটা তৈরি হয়ে যায়, যে বিক্রি করার জন্য রেডি, এখন কাস্টমার আসলে আমি বিক্রি করে দিতে পারবো, এই পণ্যগুলোকে আমরা বলি চূড়ান্ত উৎপাদিত পণ্যের মজুদ। কি বলি? ওকে, যেমন ধরো আমাদের কাজ কি? আমরা শার্ট বিক্রি করি, তো শার্ট তৈরি করে বিক্রি করাটা হলো আমাদের কাজ। তো এই যে শার্ট, এই শার্টটা তৈরি করার জন্য আমরা এট ফার্স্ট কী করেছি বলো তো? কাপড়, সুতা, বাটন কিনে এনে রেখে দিছি, এইগুলোকে আমরা বলবো কাঁচামাল মজুদ। ওকে, আর একদম শার্ট তৈরি হয়ে গেছে, আয়রন টাইরন করে আমরা প্যাকেটিং করে রেখে দিয়েছি, কাস্টমার আসলে সেল করে দেবো, এইগুলোকে আমরা বলবো কি? চূড়ান্ত পণ্যের মজুদ বা উৎপাদিত পণ্যের মজুদ। কিন্তু কিছু পণ্য আছে যেটা না কাঁচামাল না বিক্রি করা যাবে। ধরো বডি আছে, হাতা নাই, হাতা আছে কলার নাই, ওকে, বিক্রির জন্য এখনও রেডি না, আবার এটা কাঁচামাল অবস্থাতেও নাই, এইগুলোকে বলা হয় ওয়ার্ক ইন প্রসেস। কি বলে? অথবা ওয়ার্ক ইন প্রোগ্রেস, বা আমি বাংলায় যদি বলি চলতি কার্য। কি বলবো? বা আধা উৎপাদিত পণ্যের মজুদ। কি স্যার? ওকে, তাহলে উৎপাদন ব্যয় বিবরণী যদি আমি করতে চাই তাহলে আমার কয় রকমের মজুদ সম্পর্কে ধারণা রাখতে হবে? 3 রকমের মজুদ। ওকে, তো 3 রকমের মজুদ কি কি? এক হলো, আমরা সবাই লিখতে পারি কাঁচামাল মজুদ। 2 হলো চলতি কার্য বা আধা উৎপাদিত পণ্যের মজুদ। এবং লাস্ট ওয়ান হলো 3 চূড়ান্ত উৎপাদিত পণ্যের মজুদ। ওকে, চূড়ান্ত উৎপাদিত পণ্যের মজুদ। বুঝতে পেরেছো স্যার? এখন দেখো আমি আরেকটা বিষয় দেখাই। এই যে আমরা এখানে বললাম যে আমাদের মজুদ পণ্যটা 3টা অবস্থায় থাকে, কাঁচামাল আকারে, আধা উৎপাদিত পণ্য আকারে এবং চূড়ান্ত উৎপাদিত পণ্য আকারে। তো এই প্রত্যেকটা মজুদ আবার 2 রকমের হয়। কয় রকম? 2 রকম। যেমন বছরের শুরুর দিন যেটা, এটাকে আমরা কি বলি? প্রারম্ভিক। শেষের দিনটাকে আমরা কি বলি? সমাপনী। তাহলে দেখো কাঁচামাল মজুদ বছরের ফার্স্ট ডেতে যেটা ছিল সেটাকে আমরা কি বলবো? প্রারম্ভিক কাঁচামাল মজুদ। বছরের শেষ দিন যেটা, সেটা কি বলবো? সমাপনী কাঁচামাল মজুদ। আবার আধা উৎপাদিত পণ্য, এটা বছরের প্রথম দিন যেটা, সেটাকে আমরা কি বলবো? প্রারম্ভিক আধা উৎপাদিত পণ্যের মজুদ। বছরের শেষের দিনেরটাকে কি বলবো? সমাপনী আধা উৎপাদিত পণ্যের মজুদ। সেমভাবে বছরের প্রথম দিনের চূড়ান্ত পণ্যের মজুদটাকে আমরা কি বলবো? প্রারম্ভিক চূড়ান্ত উৎপাদিত পণ্যের মজুদ। এবং লাস্টের দিনেরটাকে আমরা কি বলবো? সমাপনী চূড়ান্ত উৎপাদিত পণ্যের মজুদ। তাহলে দেখো মজুদ প্রধানত কয়টা? 3টা। কাঁচামাল, আধা উৎপাদিত পণ্য বা চলতি কার্য, আরেকটা কি? উৎপাদিত পণ্য বা চূড়ান্ত পণ্য, রাইট? এই 3টাকে আবার আমরা কয় ভাগ করতে পারি? 2 ভাগ। প্রারম্ভিক, সমাপনী, প্রারম্ভিক, সমাপনী, প্রারম্ভিক, সমাপনী। ওকে, তাহলে এইগুলোকে আবার আমরা 2 ভাগ করে ফেলতে পারি। প্রারম্ভিক অর্থাৎ বছরের বা হিসাবকালের ফার্স্ট ডের মজুদ, আরেকটা হলো সমাপনী অর্থাৎ বছরের বা হিসাবকালের লাস্ট ডের মজুদ। ওকে, তো চলো আমরা একটু রিভিউ করি প্লিজ।
কোঅপারেট উইথ মি। তো মজুদ পণ্য বা ইনভেন্টরি বা স্টক মানে কি, আমাদের কাছে যে পণ্যগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে কি মজুদ পণ্য বা স্টক। তো আমাদের কাছে যে পণ্যগুলো মজুদ আকারে রয়েছে এগুলোকে আমরা কয় ভাগ করতে পারি? 3 ভাগ। একটা কি স্যার, মানে ফার্স্ট রূপটা কি কাঁচামাল, দেন এটা কিসে কনভার্ট হয়ে যায়? চলতি কার্য বা আধা উৎপাদিত পণ্যে, দেন কিসে কনভার্ট হয়ে যায়? চূড়ান্ত উৎপাদিত পণ্যে বা চূড়ান্ত পণ্যে, রাইট? আচ্ছা, কাঁচামাল মজুদটা আবার কয় রকম? 2 রকম। একটা কি প্রারম্ভিক কাঁচামাল মজুদ, আরেকটা কি সমাপনী কাঁচামাল মজুদ। আধা উৎপাদিত পণ্যের মজুদ কয় রকম? 2 রকম। একটা প্রারম্ভিক আধা উৎপাদিত পণ্যের মজুদ, আরেকটা কি সমাপনী আধা উৎপাদিত পণ্যের মজুদ। সেম ভাবে চূড়ান্ত পণ্যের মজুদ কয় রকম? 2 রকম। একটা কি প্রারম্ভিক উৎপাদিত পণ্যের মজুদ, আরেকটা কি সমাপনী উৎপাদিত পণ্যের মজুদ বা চূড়ান্ত উৎপাদিত পণ্যের মজুদ। আমরা কাঁচামালকে র ম্যাটেরিয়ালস বলতে পারি, চলতি কার্য বা আধা উৎপাদিত পণ্যকে ওয়ার্ক ইন প্রসেস বা ওয়ার্ক ইন প্রোগ্রেস বলতে পারি, এবং উৎপাদিত পণ্যের মজুদটাকে আমরা ফিনিশ গুডস বলতে পারি। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? তো আমরা এই অধ্যায়টা যদি করতে চাই তো আমরা এই মজুদগুলোকে ফেস করব। এখন একটা ট্রিক্স বলে দিই আমি তোমাদেরকে, সেটা হলো তাহলে আমরা কয় রকমের মজুদকে ফেস করব? 6 রকম, রাইট? তো এই 6 রকমের মজুদগুলো যারা প্রারম্ভিক এরা অলওয়েজ যোগ হবে। তুমি যখন উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করবা অথবা বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করবা, এই বিবরণীগুলোর মধ্যে অলওয়েজ প্রারম্ভিকগুলো কি হয়? প্রারম্ভিক মজুদগুলো কি হয়? যোগ হয়। ওকে, আর সমাপনীগুলো কি হয়? বিয়োগ হয়। আচ্ছা, আমরা এখানে যারা আছি আর্থিক বিবরণী করেছি না? তো আর্থিক বিবরণী, আয় বিবরণী করার সময় আমরা বিক্রিত পণ্যের ব্যয় যখন নির্ণয় করি প্রারম্ভিক মজুদকে কি করি আর সমাপনী মজুদকে বিয়োগ করি না, বলো? তো এটা হলো রুলস বা নিয়ম বা ক্যারেক্টারিস্টিক, ইউনিভার্সাল ক্যারেক্টারিস্টিক। সেটা হলো অলওয়েজ যে কোনো বিগিনিং ইনভেন্টরি বা প্রারম্ভিক মজুদ এটা যারই হোক কি হবে? যোগ। আর ক্লোজিং ইনভেন্টরি বা সমাপনী মজুদ যারই হোক কি হবে? বিয়োগ। তাহলে তুমি প্রশ্নের মধ্যে যদি প্রারম্ভিক কাঁচামালের মজুদ পাও কি করবা? যোগ। যেখানেই যাক কি আকারে যাবে? প্রারম্ভিক আধা উৎপাদিত পণ্য যেখানেই যাক কি আকারে যাবে? প্রারম্ভিক চূড়ান্ত পণ্যের মজুদ যেখানেই যাক কি আকারে যাবে? আবার সমাপনী কাঁচামালের মজুদ যেখানেই যাক কি আকারে যাবে? সমাপনী আধা উৎপাদিত পণ্যের মজুদ যেখানেই যাক কি আকারে যাবে? সমাপনী চূড়ান্ত পণ্যের মজুদ যেখানেই যাক কি আকারে যাবে? বিয়োগ আকারে যাবে। বুঝতে পেরেছো? গুড। আচ্ছা, আমি জাস্ট একটা হিন্টস দিই, যদিও তোমরা এটা এখনো জানো না, তারপর আমি হিন্টসটা দিয়ে রাখি। সেটা হলো এই যে কাঁচামাল মজুদ, এই কাঁচামাল মজুদটা বেসিক্যালি মুখ্য ব্যয়ে যাবে। কোথায় যাবে? মুখ্য ব্যয়। তো তোমরা এখনো জানো না মুখ্য ব্যয় কি জিনিস, একটু পরে জেনে যাবা, বাট আমরা একটু মাথায় রাখি যে কাঁচামাল মজুদটা কোন পার্টে যাবে? উৎপাদন ব্যয় বিবরণের অনেকগুলো পার্ট আছে, তো কাঁচামাল মজুদটা কোন পার্টে যাবে? মুখ্য ব্যয়ে যাবে। প্রারম্ভিকটা মুখ্য ব্যয়ে যোগ হবে, সমাপনীটা মুখ্য ব্যয়ে বিয়োগ হবে। বুঝতে পেরেছ? গুড। এই যে চলতি কার্য বা আধা উৎপাদিত পণ্য, এই আধা উৎপাদিত পণ্য যাবে উৎপাদিত পণ্যের ব্যয়। কোথায় যাবে? উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদন ব্যয় বিবরণের এটা হলো আরেকটা পার্ট, উৎপাদিত পণ্যের ব্যয়। ওকে, তো যখন আমরা উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করব তখন আমরা কাকে ব্যবহার করব বলো তো? আধা উৎপাদিত পণ্যের মজুদটাকে ব্যবহার করব। তো এখন তুমি বলো উৎপাদিত পণ্যের ব্যয় আধা উৎপাদিত পণ্য যাবে, তো আধা উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদটা উৎপাদিত পণ্যের ব্যয় কি আকারে যাবে? রাইট, যোগ আকারে যাবে। আবার উৎপাদিত পণ্যের ব্যয়ে সমাপনী আধা উৎপাদিত পণ্যের মজুদ কি আকারে যাবে? বিয়োগ আকারে যাবে। ওকে, আচ্ছা, আর এই যে চূড়ান্ত উৎপাদিত পণ্যের মজুদ, এই চূড়ান্ত উৎপাদিত পণ্যের মজুদ যাবে বিক্রিত পণ্যের ব্যয়। কোথায় যাবে স্যার? বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় যখন নির্ণয় করব তখন কাকে ইউজ করব? চূড়ান্ত উৎপাদিত পণ্যের মজুদ। তো চূড়ান্ত উৎপাদিত পণ্যের মজুদ যেটা প্রারম্ভিক সেটা বিক্রিত পণ্যের ব্যয় কি আকারে যাবে? যোগ আকারে যাবে। আর যেটা সমাপনী সেটা কি আকারে যাবে? বিয়োগ আকারে যাবে। ওকে স্যার, তো আমরা এই অধ্যায়ে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করব, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব, রাইট? তো এই ব্যয়গুলো নির্ণয় করার ক্ষেত্রে আমরা ব্যয়গুলোকে কয়েকটা সেগমেন্টে বিভক্ত করব। এর মধ্যে একটা হচ্ছে কি স্যার? মুখ্য ব্যয়। একটা কি?
আরেকটা কি উৎপাদিত পণ্যের ব্যয়, আরেকটা কি বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা জানি মজুদ কয় রকম, 3 রকম, কাঁচামালের মজুদ, চলতি কার্যের মজুদ, চূড়ান্ত পণ্যের মজুদ। কাঁচামালের মজুদ আমরা কোথায় নিব, মুখ্য ব্যয়, প্রারম্ভিকটা যোগ আকারে, সমাপনীটা বিয়োগ আকারে। আধা উৎপাদিত পণ্যের মজুদ কোথায় নিব, উৎপাদিত পণ্যের ব্যয়, প্রারম্ভিকটা যোগ আকারে, সমাপনীটা বিয়োগ আকারে, রাইট। চূড়ান্ত পণ্যের মজুদ আমরা কোথায় নিব, বিক্রিত পণ্যের ব্যয় নিব, প্রারম্ভিকটা যোগ আকারে, সমাপনীটা বিয়োগ আকারে। ওকে, সবাই কি বুঝতে পারতেছো? এই ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে ভাই, এগুলো মাথায় না রাখলে এই অধ্যায়টা অনেক কঠিন, আর এগুলো মাথায় থাকলে অধ্যায়টা কি অনেক ইজি। আচ্ছা, তাহলে মজুদ পণ্যের বায়োডাটা আমরা কি পেলাম? কোনো কনফিউশন কাজ করবে? আর যদি করে তোমার পক্ষে এই অধ্যায়টা পারফেক্টলি করা সম্ভব না। তো এখন আমরা আরেকটা ইনফরমেশন নিয়ে আলোচনা করব। দেখো, তো এই অধ্যায়টা যদি আমরা করতে চাই, আমাদের আরেকটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো ব্যয়ের শ্রেণী বিভাগ। কি স্যার? ব্যয়ের শ্রেণী বিভাগ। আমরা যদি উৎপাদন ব্যয় বিবরণী করতে চাই, সেক্ষেত্রে ব্যয়গুলোর ক্লাসিফিকেশন আমাদেরকে খুব ভালো করে জানা থাকতে হবে। ওকে, আচ্ছা, তো এই উৎপাদন ব্যয় বিবরণীতে আমরা ব্যয়গুলোকে মেনলি 2টা ক্যাটাগরিতে বিভক্ত করব। একটা হলো প্রত্যক্ষ ব্যয়, ওকে, আরেকটা হচ্ছে পরোক্ষ ব্যয়। ওকে স্যার, উৎপাদন ব্যয় বিবরণীতে ব্যয়গুলোকে আমরা মানে উৎপাদন ব্যয় বিবরণী করার জন্য ব্যয়গুলোকে আমরা কয় ভাগ করতেছি? 2 ভাগে। একটা কি স্যার? প্রত্যক্ষ ব্যয়, আরেকটা কি পরোক্ষ ব্যয়। ওকে, আচ্ছা, আমাদের এক্সাম্পল, আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে আমাদের পণ্য কি ছিল, শার্ট তৈরি করা, রাইট? আচ্ছা, এই যে দেখো, ধরো এই শার্টটাই আমরা তৈরি করেছি। এখন এই শার্টের দিকে যদি তোমরা তাকাও, তোমরা কি কি দেখতে পাচ্ছ? বোতাম দেখতে পাচ্ছ, কাপড় দেখতে পাচ্ছ, রাইট? আরো এখানে কিছু জিনিস আছে, রাইট? আচ্ছা, তাহলে দেখো, এইগুলো তো তুমি দেখলা, আরো একটা জিনিস তুমি হয়তো দেখছো না বাট ফিল করতেছো, যেটা ছাড়া এই শার্টটা হয় নাই, সেটা কি বলো তো? শ্রম। সেটা কি? শ্রম। এই যে কাপড় কেউ কাটছে, কেউ সেলাইছে, কেউ আয়রন করছে, রাইট? এগুলো ছাড়া কি শার্টটা হয়েছে? নো। তাহলে আমরা আমাদের যে পণ্যটা নিয়ে কথা বলতেছি, এই যে শার্ট নিয়ে কথা বলতেছি, এই শার্টের অস্তিত্ব আসতো না যে ব্যয়গুলো না করলে। ওই ব্যয়টাই হলো, বা ওই ব্যয়গুলাই হলো কি প্রত্যক্ষ ব্যয়। যেমন এই শার্টের অস্তিত্ব এসছে কাপড়ের কারণে, সুতার কারণে, বাটনের কারণে, প্রত্যক্ষ শ্রমের কারণে। সো আমি বলতে পারি যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, ওকে, এইগুলো হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। ভাই, এই শার্টের কাপড় বাবদ যে ব্যয়, এই শার্টের বুতাম বাবদ যে ব্যয়, এই শার্টের সুতা বাবদ যে ব্যয়, এই শার্টের কাপড় কাটা বাবদ যে ব্যয়, এই শার্টের কাপড় সেলাই করা বাবদ যে ব্যয়, ওকে, এই ব্যয়গুলো হচ্ছে কি ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। কারণ এই ব্যয়গুলো করা না হলে এই শার্টটা অস্তিত্বে আসতো না। কিন্তু বলো তো, ধরো যে সাপোজ ধরো তোমাদের মধ্যে কেউ বাসায় বসে বসে কাপড় তৈরি করে বিক্রি করো, তার কি কারখানার দরকার আছে? আচ্ছা, আবার গার্মেন্টস, এরা কি বাসায় কর্মীদেরকে দিয়ে দেয় যে বাসায় বানায় আমাদের দাও, নাকি তাদের বড় বড় কারখানা আছে? তাহলে কারখানাটা এই শার্ট তৈরির কার্যক্রমটাকে সাহায্য করতেছে, কিন্তু কারখানা এটা কি শার্টের সাথে ডিরেক্টলি জড়িত? নো। কারখানা ছাড়াও শার্ট তৈরি করা যায়, কারখানা দিয়েও কি করা যায়? কমার্শিয়ালি যদি তুমি করতে চাও, কারখানা দিয়ে তুমি করবা, আর কমার্শিয়ালি যদি না করো, হয়তো তুমি বাসায় বসে বসে সেলাই করবা, রাইট? তাহলে কারখানাটা এটা কিন্তু আমার উৎপাদন কাজকে সহায়তা করার জন্য, বাট আমার পণ্যের সাথে ডিরেক্টলি ইনভলভ না। দ্যাটস ওয়াই কারখানা রিলেটেড যাবতীয় ব্যয় হচ্ছে কোন ধরনের ব্যয়? পরোক্ষ ব্যয়। আবার ধরো এই যে মানে কারখানায় কাজ ঠিকভাবে হচ্ছে কিনা, ড্রেস ঠিকভাবে বিক্রি হচ্ছে কিনা, ব্যবসাটা ঠিকভাবে চলতেছে কিনা, এই কারণে আমরা অনেক কর্মী নিয়োগ দেই, এমডি নিয়োগ দেই, তাই না? বিভিন্ন ম্যানেজার নিয়োগ দেই, বিভিন্ন কর্মী নিয়োগ দেই, তাদের বেতন দিতে হয়, আরও আদার্স অনেক খরচ আছে। এগুলোকে আমরা বলি প্রশাসনিক ব্যয়, মানে অফিস রিলেটেড যত ব্যয় আছে সেগুলোকে কি বলা হয়? বলো তো, এই ব্যয়গুলো কি আমার এই শার্টের সাথে ডিরেক্টলি ইনভলভ? নো। সো এটাও কি ব্যয়? পরোক্ষ ব্যয়। এই ব্যয়গুলো আমার ব্যবসাটাকে পরিচালনায় কি করতেছে? সাহায্য করতেছে। আবার কারখানায় ড্রেসটা তৈরি হলো, এই ড্রেসটা বিক্রি করার জন্য বিভিন্ন রকমের ব্যয় হয় না বলো? অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, শোরুমের ভাড়া, শোরুমের ম্যানেজারের বেতন,
সেলসম্যানের বেতন, আরও অনেক কিছু আছে। এই ব্যয়গুলো কি শার্ট তৈরির সাথে জড়িত? নো, এইগুলাকেও আমরা কি বলবো? পরোক্ষ ব্যয়। ওকে, তাহলে দেখো আমরা যখন উৎপাদন ব্যয় বিবরণী করব, উৎপাদন ব্যয় বিবরণী করার সময় আমরা জাস্ট উৎপাদন ব্যয়গুলোকেই যে চিন্তা করব এমন না, পাশাপাশি আরও কিছু ব্যয়কে চিন্তা করব। তো পণ্য তৈরির জন্য যে ব্যয়গুলো হয় এগুলাকে কি বলা হয়? উৎপাদন ব্যয়। ব্যবসা চালানোর জন্য যে ব্যয়গুলো হয় এটাকে কি বলা হয়? প্রশাসনিক ব্যয়। এবং পণ্য বিক্রি করার জন্য যে ব্যয় হয় এগুলাকে বলা হয় কি? বিক্রয় ব্যয়। কি বলে? বিক্রয় ব্যয়। তাহলে বলো তো এই অধ্যায়ে মেইনলি আমরা মানে কোন কোন ব্যয়ের সম্মুখীন হব? উৎপাদন ব্যয়, আর কি প্রশাসনিক ব্যয়, আর কি বিক্রয় ব্যয় বা বিক্রয় সংক্রান্ত ব্যয়, রাইট? তো এই যে উৎপাদন ব্যয়, এই উৎপাদন ব্যয়গুলোকে আবার আমরা দুই ভাগ করতেছি। কয় ভাগ? দুই ভাগ। উৎপাদন ব্যয়ের যে জিনিসগুলো ডিরেক্টলি আমার পণ্যের সাথে রিলেটেড এটা হলো প্রত্যক্ষ ব্যয়, আর উৎপাদন ব্যয়ের যেগুলো ডিরেক্টলি আমার পণ্যের সাথে জড়িত না, কারখানার সাথে জড়িত, ওইগুলা কি? পরোক্ষ ব্যয়। তাহলে উৎপাদন ব্যয়টা কয় ভাগ হয়ে গেল? প্রত্যক্ষ ব্যয় আর কি পরোক্ষ ব্যয়। আর হলো কি? প্রশাসনিক ব্যয়, ওইটা ডিরেক্টলি কি? পরোক্ষ ব্যয়। আবার রয়ে গেল কি? বিক্রয় উপরিব্যয়, ওইটাও কি? পরোক্ষ ব্যয়। ওকে, তো আমি যে এতগুলো কথা বললাম এই কথাগুলোর সারাংশ হলো উৎপাদন ব্যয় বিবরণী করার সময় কিছু ব্যয়কে আমরা কি নামে ডাকবো? প্রত্যক্ষ ব্যয়। কিছু ব্যয়কে আমরা কি নামে ডাকবো? পরোক্ষ ব্যয়। তো প্রত্যক্ষ ব্যয় কারা? প্রত্যক্ষ ব্যয় হলো প্রত্যক্ষ কাঁচামাল। যেমন আমার এই শার্টটা তৈরি করার জন্য যে কাপড় লেগেছে এটা কি? প্রত্যক্ষ কাঁচামাল। এরপরে কি? প্রত্যক্ষ মজুরি, অর্থাৎ এই কাপড়গুলো যারা কেটেছে সেলাই করেছে তাদের মজুরি। এছাড়াও আরও কিছু প্রত্যক্ষ খরচ থাকতে পারে যেটা আমি জানি না। ওকে, তো আমরা বলতে পারি প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। তাহলে প্রত্যক্ষ ব্যয়গুলো বেসিক্যালি এই তিন রকমের হয়ে থাকে: প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। ওকে, আর পরোক্ষ ব্যয়, এই পরোক্ষ ব্যয়গুলো তিন রকমের হয়ে থাকে। এক হলো, দেখো পরোক্ষ ব্যয়, এটা এই পরোক্ষ ব্যয়কে আমরা আরেকটা নামে ডাকতে পারি, জানো সেটা কি? উপরিব্যয়। কি স্যার? উপরিব্যয় বা ওভারহেড, ইনডিরেক্ট কস্ট অথবা ওভারহেড, পরোক্ষ ব্যয় বা উপরিব্যয়। ওকে, তো পরোক্ষ ব্যয় বা উপরিব্যয় কয় রকম? তিন রকম। এক, কারখানার উপরিব্যয়, কারখানার উপরিব্যয়। ওকে, দুই, প্রশাসনিক উপরিব্যয়। and last one, বিক্রয় উপরিব্যয়, বিক্রয় ও বন্টন উপরিব্যয়। এটাকে আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বলে থাকি। হ্যাঁ, এটা হলো ফ্যাক্টরি ওভারহেড বা কারখানা উপরিব্যয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বা প্রশাসনিক উপরিব্যয়, এবং হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বা বিক্রয় ও বন্টন উপরিব্যয়। ওকে স্যার, তাহলে আমরা উৎপাদন ব্যয় বিবরণী করার সময় যত ব্যয় আমরা পাবো সবগুলো ব্যয়কে আমরা কয় ভাগ করব? চার ভাগ, সরি কয় ভাগ করব? দুই ভাগ। কিছু প্রত্যক্ষ ব্যয় আর কিছু পরোক্ষ ব্যয়। ওকে, তো প্রত্যক্ষ ব্যয়ের লিস্টে কারা আসবে? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। এই যে প্রত্যক্ষ কাঁচামাল, এটার আরেকটা নাম আছে ব্যবহৃত কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামালের আরেকটা নাম কি? ব্যবহৃত কাঁচামাল। তোমরা যখন ম্যাথ করবা কোথাও প্রত্যক্ষ কাঁচামাল পাবা না, দেখবে সব জায়গায় ব্যবহৃত কাঁচামাল বলতেছে। তো ব্যবহৃত কাঁচামালটাই কি? প্রত্যক্ষ কাঁচামাল। তো প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। প্রত্যক্ষ ব্যয় মোট কয়টা? তিনটা। এই তিনটা প্রত্যক্ষ ব্যয়কে তুমি যদি যোগ করো, যে যোগফলটা পাচ্ছ এই যোগফলটার নাম হয়ে যাবে মুখ্য ব্যয়। কি হবে স্যার? মুখ্য ব্যয়। ওকে, তাহলে প্রত্যক্ষ ব্যয়ের সামেশনকে বা ডিরেক্ট কস্টের সামেশনকে বা প্রত্যক্ষ ব্যয়ের যোগফলকে আমরা কি বলবো স্যার? মুখ্য ব্যয়, নট মূর্খ ব্যয়। ওকে, কি ব্যয়? মুখ্য ব্যয়। ওকে, বুঝতে পেরেছো স্যার? গুড। এবার আসো পরোক্ষ ব্যয়গুলোকে আমরা কয় ভাগ করব? পরোক্ষ ব্যয়গুলোকে আমরা তিন ভাগ করব। একটা কি?
কারখানা উপরিব্যয়। স্যার কারখানা উপরিব্যয় মানে কি? কারখানা রিলেটেড প্রত্যেকটা ব্যয়কেই আমরা কি বলবো? কারখানা উপরিব্যয়। ওকে, আমরা পণ্য যে জায়গায় তৈরি করি ওই জায়গাটাকে বলা হয় কি? কারখানা বা ফ্যাক্টরি, রাইট? তো এখন ধরো এটা হচ্ছে একটা ফ্যাক্টরি, তো এই ফ্যাক্টরির ভাড়া, এটা কি হবে? কারখানার ভাড়া। এটা কি হবে? কারখানা উপরিব্যয়। এই কারখানা পরিচালনার দায়িত্বে যিনি আছেন ম্যানেজার, এই কারখানা ম্যানেজারের বেতন, এটা কি হবে? কারখানা উপরিব্যয়, রাইট? এই কারখানায় ব্যবহৃত মেশিনারিজের অবচয় কি হবে? কারখানা উপরিব্যয়। কারখানায় ব্যবহৃত বিদ্যুৎ পানি গ্যাস বিল, এটা কি হবে? কারখানা উপরিব্যয়। কারখানায় ব্যবহৃত গ্যাস বা জ্বালানি কি হবে? কারখানা উপরিব্যয়। ওকে স্যার, তাহলে আমরা কি কারখানা উপরিব্যয় এগুলো চিনবো না? চিনবো, সিম্পলি এগুলো চেনা যাবে। আরেকটা হিন্টস দিয়ে রাখি, প্রত্যক্ষ কাঁচামাল এটা কি? মুখ্য ব্যয়। প্রত্যক্ষ মজুরি এটা কি? মুখ্য ব্যয়। বাট যদি বলে পরোক্ষ কাঁচামাল, কারখানা উপরিব্যয়। পরোক্ষ মজুরি, কারখানা উপরিব্যয়। এই দুইটা খুবই স্পেশাল আইটেম। ওকে, তো প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এগুলোকে আমরা মুখ্য ব্যয় নিব, বাট পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি এগুলোকে আমরা কোথায় নিব? কারখানা উপরিব্যয় নিব। ক্লিয়ার? সবাই বুঝে এখানে যারা আসছো এখন কারখানা উপরিব্যয়গুলো চেনা যাবে না? যাবে। কোনো ডাউট? নো। আচ্ছা, প্রশাসনিক উপরিব্যয় এটাও পরোক্ষ ব্যয়। বেসিক্যালি প্রশাসন বলতে অফিসকে বোঝানো হয়। কাকে? অফিস রিলেটেড যত রকমের ব্যয় আছে সবই কি? প্রশাসনিক উপরিব্যয়। ওকে, আচ্ছা স্যার যদি বলে ভাড়া, জাস্ট কি বললো? ভাড়া। আচ্ছা এই ভাড়া এটা কি কারখানার ভাড়া নাকি এটা শোরুমের ভাড়া? তুমি কি কিছু বুঝতেছো? নো। তা যাদেরকে নিয়ে তুমি ডাউট যে এটা কি কারখানার সাথে রিলেটেড নাকি এটা বিক্রয়ের সাথে রিলেটেড, তুমি মানে ডাউট ফিল করতেছো, তারা সবাই হলো কি? প্রশাসনিক উপরিব্যয়। যেমন জাস্ট বেতন, জাস্ট ভাড়া, জাস্ট অবচয়। ওকে, তারপরে সাপ্লাইস খরচ, উপযোগ খরচ। তো এই ধরনের ব্যয়গুলো আমরা কিন্তু বুঝতে পারতেছি না এরা কি কারখানার সাথে রিলেটেড নাকি বিক্রয়ের সাথে রিলেটেড। সো এদেরকে আমরা কি বলবো? প্রশাসনিক উপরিব্যয়। ওকে, আচ্ছা বিক্রয় উপরিব্যয় কারা? বিক্রয়ের সাথে রিলেটেড যত পরোক্ষ ব্যয় আছে তারা সবাই কি? বিক্রয় উপরিব্যয়। বিক্রয়ের সাথে রিলেটেড প্রত্যেকটা খরচই হলো বিক্রয় উপরিব্যয়। যেমন ধরো শোরুমের ভাড়া, তো শোরুমটা কেন স্যার? পণ্য বিক্রয়ের জন্য। সো শোরুমের ভাড়াটা বিক্রয়ের সাথে রিলেটেড, সো এটা বিক্রয় উপরিব্যয়। শোরুমের ম্যানেজারের বেতন বিক্রয় উপরিব্যয়। শোরুমের সেলসম্যানের বেতন বিক্রয় উপরিব্যয়। বিক্রয় কর্মীর কমিশন বিক্রয় উপরিব্যয়। বিজ্ঞাপন কেন করি? বিক্রয় বাড়ানোর জন্য, সো এটাও কি হবে? বিক্রয় উপরিব্যয়, রাইট? কুরিন, স্যার আমরা ধারে পণ্য বিক্রি করলে দেনাদার তৈরি হয়, আর দেনাদার যদি আমাদেরকে টাকা না দেয় সেটাকে কি বলে? কুরিন। তাহলে কুরিন তৈরি হলো কোত্থেকে? দেনাদার থেকে। দেনাদার তৈরি হলো কোত্থেকে? বিক্রয় থেকে। তার মানে কুরিনটা কার সাথে রিলেটেড? ধারে বিক্রয়ের সাথে। তার মানে কুরিনের উৎপত্তি ধারে বিক্রয় থেকে, সো কুরিনটাও বিক্রয়ের সাথে রিলেটেড, সো এটাও কি? বিক্রয় উপরিব্যয়। বুঝতে পেরেছ? ডেলিভারি খরচ বিক্রয় উপরিব্যয়, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারবো কোন ব্যয়গুলো কোথায় যাবে? গুড। তো এখন আমরা একটা ফরম্যাট শিখি। ওকে, নাকি আমরা একটা লিস্ট শিখবো? লিস্ট শিখে নিই, হ্যাঁ এটাই বেটার। তো স্যার ওকে ফাইন, তো আমরা এতক্ষণ শিখলাম যে উপরিব্যয় হচ্ছে 3 রকম: কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয়। তো চলো আমরা একটা লিস্ট করি। হ্যাঁ, কারখানা উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয় এবং প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়। ওকে, তো চলো আমরা একটা লিস্ট করি, তোমরাই বলো। আচ্ছা কারখানা উপরিব্যয়তে কি কি আসতে পারে বলো তো? কারখানার ভাড়া। ওকে, আর কি আসতে পারে? কারখানা ম্যানেজারের বেতন। কারখানা ম্যানেজারের বেতন। আর কি আসতে পারে বলো?
মেশিনারিজের অবচয়। স্যার মেশিনারি তো সবসময় কারখানাতে ইউজ হয়, রাইট? মেশিনারিজের অবচয় এটাও কারখানা উপরিব্যয়তে আসবে, তাই না বলো? আচ্ছা, আর কি আসতে পারে? আচ্ছা, কারখানার উপযোগ খরচ। উপযোগ মানে বিদ্যুৎ, পানি, গ্যাস বিল। হ্যাঁ, কারখানার সম্পত্তির অবচয়। কারখানার যে কোনো সম্পদ, কারখানার দালান কোঠার অবচয়, তাই না? কারখানার আসবাবপত্রের অবচয়। ওকে, এরপরে কি আসতে পারে বলো? এরপরে আসতে পারে জ্বালানি খরচ। স্যার জ্বালানি কিন্তু আমরা কারখানাতে ইউজ করি, রাইট? জ্বালানি খরচ। আচ্ছা, পরোক্ষ কাঁচামাল। পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি। পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি। আচ্ছা, এছাড়াও আরও যত আছে কারখানার রিলেটেড ব্যয়, ধরো কারখানার বীমা খরচ। ওকে, তো এরকম কারখানার রিলেটেড যত ব্যয় আছে সবাইকে আমরা কোথায় নিয়ে আসবো স্যার? কারখানা উপরিব্যয়তে নিয়ে আসবো। কারো কোনো ডাউট আছে? নো। আচ্ছা, এবার আসো আমরা বিক্রয় উপরিব্যয় নিয়ে যদি কথা বলি, তো বিক্রয় উপরিব্যয়তে কারা আসবে বলো তো স্যার? বিক্রয় উপরিব্যয়তে কি সবাই আসবে নাকি শুধুমাত্র বিক্রয়ের সাথে রিলেটেড? বিক্রয়ের সাথে রিলেটেড, বিক্রয় কাজে জড়িত যত ব্যয় হয়। আচ্ছা, তাহলে কি কি হইতে পারে বলো? শোরুমের ভাড়া। ওকে, এরপরে শোরুমের উপযোগ খরচ, মানে শোরুমের বিদ্যুৎ, পানি, গ্যাস বিল। আচ্ছা, ও সরি, এটা হ্যাঁ শোরুম, ঠিক আছে। শোরুমের উপযোগ খরচ, শোরুমের উপযোগ খরচ। আর কি আসবে বলো? শোরুমের ম্যানেজারের বেতন নাকি? শোরুমের ম্যানেজারের বেতন। আর কি আসবে? বিক্রয় কর্মীর কমিশন। আচ্ছা, বিক্রয় বা সেলসম্যানের বেতন নাকি? সেলসম্যানের বেতন। আচ্ছা, এরপরে আদার্স আরও অনেক বিক্রয় কর্মী থাকতে পারে যারা কমিশনের ভিত্তিতে কাজ করে, তাই না? বিক্রয় কর্মীর কমিশন। বিক্রয় কর্মীর কমিশন। আর কি আসতে পারে বলো? বিজ্ঞাপন খরচ, রাইট? আচ্ছা, বিজ্ঞাপন খরচ। তারপরে ডেলিভারি খরচ। ডেলিভারি খরচ, তাই না? আচ্ছা, ডেলিভারি ভ্যানের অবচয়, এটাও কি হবে? তাই না? বা বিক্রয় কার্যে নিয়োজিত সম্পত্তির অবচয়। আচ্ছা, বিক্রয় কার্যে নিয়োজিত সম্পত্তির অবচয়। আচ্ছা, এরপরে কি হতে পারে? কুরিন। এটা ইম্পর্টেন্ট একটা টার্ম, কুরিন। স্যার কুরিনটা কি তোমরা জানো? দেনাদারের কাছ থেকে যদি টাকা আদায় করা না যায় সেটাকে কি বলে? এটা একটা ব্যয়, এবং এই ব্যয়টা কার সাথে জড়িত? বিক্রয়ের সাথে, কারণ আমরা ধারে বিক্রি করার জন্যই তো দেনাদার তৈরি হয়েছে, রাইট? সো কুরিনটাও বিক্রয় উপরিব্যয়। তো এখানে আমরা যা কিছু লিখেছি মোটামুটি এই জিনিসগুলোই কোথায় থাকবে? বিক্রয় উপরিব্যয়ে থাকবে। আরও কিছু থাকতে পারে, ওটা তুমি বুঝতেই পারবা। হ্যাঁ, যেমন ধরো যদি এরকম হয় যে শোরুমের দালান কোঠার অবচয়, বা শোরুমের কি হতে পারে? বীমা খরচ হতে পারে না? আচ্ছা, প্যাকিং খরচ, রাইট? প্যাকিং খরচ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ও একটা কথা বলছে, প্যাকিং খরচ। এই যে প্যাকিং খরচ, এটাও কিন্তু বিক্রয় উপরিব্যয়ের সাথে জড়িত, বিকজ প্যাকিংটা করা হয় কেন? বিক্রয়ের জন্য। ওকে, আচ্ছা, এরপরে আসো প্রশাসনিক উপরিব্যয় নিয়ে আমরা একটু বলি। হ্যাঁ স্যার, কারখানা উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়, এখানে কিন্তু কোনো কনফিউশন নাই, কোনো মানে অ্যাম্বিগুইটি নাই। হ্যাঁ, তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারবা
আর যাদেরকে তুমি ক্লিয়ারলি বুঝতে পারতেছো না এদেরকে ধরে কোথায় বসিয়ে দিবা 99% ক্ষেত্রেই এটা সঠিক হবে হয়তো দুই একটা এক্সেপশনাল থাকতে পারে ভুল হয়ে যেতে পারে বাট যাদেরকে নিয়ে তুমি কনফিউজড ওকে যে এটা কি বিক্রয় উপরিব্যয় না প্রশাসনিক উপরিব্যয় তাদেরকেই ধরে সরি বিক্রয় উপরিব্যয় নাকি কারখানা উপরিব্যয় তাদেরকে ধরেই কোথায় বসিয়ে দিবা প্রশাসনিক উপরিব্যয়তে যেমন ধরো যদি বলা হয় বেতন জাস্ট কি বললো বেতন ওকে বীমা ভাড়া অবচয় মনিহারি খরচ ওকে উপযোগ খরচ উপযোগ তো আমরা বুঝি রাইট বিদ্যুৎ পানি গ্যাস বিল আচ্ছা এই যে আমি লিখলাম বেতন তুমি বলো তো এই বেতনটা কার বেতন তুমি বুঝতে পারতেছো তারপরে এটা প্রশাসনিক ভাড়া কার ভাড়া বুঝতে পারতেছো নো তাহলে এটা কি প্রশাসনিক উপরিব্যয় ওকে অবচয় কার অবচয় কিসের অবচয় বুঝতে পারতেছো নো সো এটা কি প্রশাসনিক উপরিব্যয় ওকে আচ্ছা তাহলে আমরা উপরিব্যয়গুলো চিনতে পারলাম তো আমরা ম্যাথ করার সময় যে ব্যয়ের লিস্ট দেয়া থাকবে কে কোন ব্যয়ে যাবে আমরা কি এখন বুঝবো কারা প্রত্যক্ষ ব্যয়ে যাবে আমরা চিনবো কারা কারখানা উপরিব্যয়ে যাবে চিনবো কারা বিক্রয় উপরিব্যয়ে যাবে কারা প্রশাসনিক উপরিব্যয়ে যাবে এগুলো যদি না চিনি তাহলে কোনোভাবেই কিন্তু এই অধ্যায়ের ম্যাথগুলো করা সম্ভব না অফকোর্স আমাদের এই জিনিসগুলো চিনতে হবে তো চলো আমি কোন ব্যয়কে কোথায় দেখাবো কিভাবে দেখাবো একটু দেখি তো আমরা স্টার্ট করব কাকে দিয়ে বলো উৎপাদন ব্যয় বিবরণীকে দিয়ে উৎপাদন ব্যয় বিবরণী স্যার একটু দেখো আমি এখানে একটা শর্টকাট ফরম্যাট ইউজ করব ওকে আচ্ছা তোমরা বই খুললে অজ্ঞান হয়ে যাবে ইয়া বড় একটা মানে বিবরণী ওকে তো ওইটা দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে যাবে ওরে বাবা কিভাবে এটাকে মুখস্থ করব তো আমি অত বড় বিবরণী দেব না আমি জাস্ট একটা ফরম্যাট দেখাবো এখানে হ্যাঁ স্যার উৎপাদন ব্যয় বিবরণী যখন আমরা প্রস্তুত করব দেখো বিবরণ টাকা টাকা ওকে বেসিক্যালি ম্যাথ করার সময় আমরা 3টা টাকার ঘর ইউজ করব বাট এখানে আমি 2টা দেখাচ্ছি আচ্ছা সবাই আমার সাথে কোঅপারেট করো প্লিজ আচ্ছা উৎপাদন ব্যয় বিবরণী যখন আমরা প্রস্তুত করব আমরা বিবরণীটাকে স্টার্ট করব প্রারম্ভিক কাঁচামাল দিয়ে ওকে প্রারম্ভিক কাঁচামাল ওকে আচ্ছা এখানে আমরা যোগ করব নিট ক্রয় অর্থাৎ কাঁচামাল ক্রয় এখান থেকে ক্রয় ফেরত ক্রয় বারটা বাদ দিয়ে আমি যে টাকাটা পাবো এই নিট ক্রয়টাকে আমরা কি করব যোগ করব দেন আমরা যোগ করব ক্রয় পরিবহন ওকে এই তিনটার যোগফল যা সেখান থেকে আমরা মাইনাস করে দিব সমাপনী কাঁচামাল মজুদ ওকে এটাও মজুদ তো সমাপনী কাঁচামাল মজুদ আমরা মাইনাস করে দিব দিলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি এটা থেকে এটা মাইনাস করলে এই রেজাল্টটা পাচ্ছি এই রেজাল্টটার নাম হবে ব্যবহৃত কাঁচামাল কি নাম স্যার ব্যবহৃত কাঁচামাল ওকে ব্যবহৃত কাঁচামাল মানে কি প্রত্যক্ষ কাঁচামাল তো আমি বলেছিলাম যে আমরা প্রত্যক্ষ কাঁচামাল কথাটাকে ম্যাথের মধ্যে ইউজ করি না আমরা প্রত্যক্ষ কাঁচামালের পরিবর্তে কি লিখি ব্যবহৃত কাঁচামাল আচ্ছা স্যার যদি কোয়েশ্চেনের মধ্যে ব্যবহৃত কাঁচামাল ডিরেক্ট দিয়ে দেয় তাহলে বলো তো তোমার কি এই কষ্টগুলো করার দরকার আছে না তো কিছু কিছু ম্যাথে ডিরেক্ট ব্যবহৃত কাঁচামালের পরিমাণটা দিয়ে দেয় তখন তুমি ব্যবহৃত কাঁচামাল থেকেই কি করবা তোমার উৎপাদন ব্যয় বিবরণীটাকে শুরু করবা আর যদি দেখো না কোয়েশ্চেনের মধ্যে ব্যবহৃত কাঁচামাল দিয়ে দেয় নাই তখন তুমি স্টার্ট করবা কোথা থেকে প্রারম্ভিক কাঁচামাল মজুদ থেকে ওকে তাহলে প্রারম্ভিক কাঁচামাল মজুদটা কি আকারে আছে বলো যোগ দেন আমরা যোগ করব কি নিট কাঁচামাল ক্রয় ওকে বা কাঁচামালের নিট ক্রয় দেন আমরা যোগ করব কি ক্রয় পরিবহন এই তিনটার যোগফল থেকে মাইনাস করব কাকে সমাপনী কাঁচামাল মজুদ দেখছো প্রারম্ভিকটা যোগ আকারে আসছে আর সমাপনীটা বিয়োগ আকারে আসছে দেন আমরা যে রেজাল্ট পাবো রেজাল্টের নাম হয়ে যাবে কি ব্যবহৃত কাঁচামাল তো ব্যবহৃত কাঁচামালের পর
আমরা লিখব প্রত্যক্ষ মজুরি। ওকে স্যার, কি লিখব? আর যদি অন্য কোনো প্রত্যক্ষ ব্যয় থাকে সেটাকেও আমরা এখানে লিখব প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। তাহলে বলো তো আমরা কয়টা প্রত্যক্ষ ব্যয় পেলাম? প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল, দেন কি পেলাম? প্রত্যক্ষ মজুরি, দেন প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। এবং এই তিনটা প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি, যোগফল, এটাকে আমরা কি নামে ডাকবো? মুখ্য ব্যয়। ওকে স্যার, মুখ্য ব্যয়। ওকে, আচ্ছা, তো আমরা মুখ্য ব্যয় পেয়ে গেলাম। এবার মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব, কাকে যোগ করব? কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয়। তো কারখানা উপরি ব্যয়, আচ্ছা, কারখানা উপরি ব্যয় তো মোট আকারে থাকবে না, তো আমরা কারখানা উপরি ব্যয়গুলো বসায় দেন মোটটা এখানে নিয়ে আসবো। তো আমরা তো জানি কারখানা উপরি ব্যয় কারা কারা আসবে, তাই না? তো এর জন্য আমি আর ডিটেলসে গেলাম না। মুখ্য ব্যয় আমরা পেলাম, মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কাকে? কারখানা উপরি ব্যয়কে। ধরো এটা হলো মোট কারখানা উপরি ব্যয়। তো মুখ্য ব্যয়ের সাথে কারখানা বা মোট কারখানা উপরি ব্যয়কে যোগ করলাম, করে আমরা যে রেজাল্টটা পাবো এই রেজাল্টের নাম হলো কারখানা ব্যয়। এটার নাম কি স্যার? কারখানা ব্যয়। এই যে কারখানা ব্যয় পেলাম, এই কারখানা ব্যয় থেকে আমরা বাদ দিব, কাকে বাদ দিব? উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য। উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য, অর্থাৎ পণ্য উৎপাদন করতে গিয়ে ধরো আমরা ড্রেস তৈরি করি, তো অনেক মানে কাপড় টাপড় কাটা কাটা, জুট কাপড় বলে সম্ভবত, এরকম কিছু মানে আনইউজড কাপড়, ওইগুলো আমরা বস্তায় ভরে কি করলাম? বিক্রি করে দিলাম। ওইটাই হলো উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য। তো আমাদের কাজ হলো ড্রেস তৈরি করা। ড্রেস তৈরি করতে গিয়ে আমরা কাপড় কাটি, তো এরকম কাটা কাটা কাপড়গুলোকে আমরা কি করলাম? বস্তায় ভরলাম, ভরে জুট মাল হিসেবে ধরো আমরা 50,000 টাকায় বিক্রি করে দিলাম। এই যে জুট কাপড় বা কাটা কাপড় বা ওয়েস্টেজ কাপড় বিক্রি করে আমরা 50,000 টাকা পেলাম, এটাই হলো উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য। ইংলিশে এটাকে বলা হয় কি? সেলস অফ স্ক্র্যাপ। ওকে, তো এই উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্যটাকে আমরা কি করব? মাইনাস করে দিব। তো দেখো মুখ্য ব্যয়ের সাথে আমরা কি করলাম? কারখানা ব্যয়কে বা মোট কারখানা উপরি ব্যয়কে যোগ করলাম, যে রেজাল্টটা পেলাম ওই রেজাল্টের নাম কি? কারখানা ব্যয়। এই কারখানা ব্যয় থেকে আমরা মাইনাস করব কাকে? উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্যকে। তাহলে যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টের নাম হয়ে যাবে কি স্যার? উৎপাদন ব্যয়। কি হয়ে যাবে? উৎপাদন ব্যয়। ওকে, এখন আমার একটা কোয়েশ্চেন, যদি আমাদের উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য না থাকে, কোয়েশ্চেনের মধ্যে ধরো উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য নাই, সেক্ষেত্রে এটা যদি না থাকে তাহলে এইটা আর এইটা দুইটা কি সেম হবে না? আমরা কারখানা ব্যয় থেকে উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য বাদ দিলে কি পাই? উৎপাদন ব্যয়। ধরো উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য নাই, তার মানে এটার মধ্যে কোনো পার্থক্য আছে না। তাহলে যদি কোয়েশ্চেনে উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য থাকে তাহলে কারখানা ব্যয় আর উৎপাদন ব্যয়টা কি হবে? ভিন্ন হবে। আর উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য যদি না থাকে কোয়েশ্চেনে, কারখানা ব্যয় যা সেটাকেই আমরা কি বলবো? উৎপাদন ব্যয়। ওকে, তাহলে কারখানা ব্যয়টাই বেসিক্যালি কি? উৎপাদন ব্যয়। অর্থাৎ মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয়কে যোগ করলে আমরা যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটা হলো কি? উৎপাদন ব্যয়। ওটা কি? উৎপাদন ব্যয়। তবে যদি কোয়েশ্চেনে উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য থাকে তাহলে আর আমরা এটাকে উৎপাদন ব্যয় বলতে পারবো না, আমরা কি বলবো? কারখানা ব্যয়। এই কারখানা ব্যয় থেকে আমরা বাদ দিব কাকে? উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্যকে। ওকে, বাদ দেওয়ার পর আমি যে রেজাল্টটা পাবো ওইটার নাম দেবো কি? উৎপাদন ব্যয়। তাহলে আমাদের একটু সচেতন থাকতে হবে যে আমাদের প্রশ্নের মধ্যে উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য আছে কি না। যদি না থাকে কারখানা ব্যয় কথাটা লেখার দরকার নেই, আমরা কারখানা ব্যয়কে কি নামে ডাকবো? উৎপাদন ব্যয়। আর যদি উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কারখানা ব্যয় এবং উৎপাদন ব্যয় দুইটাকে আলাদা করেই দেখাইতে হবে। ওকে, ক্লিয়ার সবাই? ওকে, এবার দেখো আমরা উৎপাদন ব্যয় পেয়ে গেলাম না? এই উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করব কাকে জানো? উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করব প্রারম্ভিক চলতি কার্যকে বা প্রারম্ভিক আধা উৎপাদিত পণ্যকে আমরা কি করব? যোগ করব। আর মাইনাস করব কাকে? সমাপনী আধা উৎপাদিত পণ্যকে। তাহলে উৎপাদন ব্যয় আমি পেয়ে গেলাম
এবার উৎপাদন ব্যয়ের সাথে যোগ করব প্রারম্ভিক চলতি কার্য। ওকে, মাইনাস করব বা বাদ দিব, কাকে বাদ দিব? সমাপনী চলতি কার্য। ওকে, তাহলে উৎপাদন ব্যয়ের সাথে যোগ হলো কে? মাইনাস হলো কে? যে রেজাল্টটা আমরা পেলাম এই রেজাল্টটার নাম হয়ে যাবে উৎপাদিত পণ্যের ব্যয়। কি নাম হয়ে যাবে স্যার? উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে যারা উৎপাদন ব্যয় আর উৎপাদিত পণ্যের ব্যয়কে এক মনে করো তারা কি সঠিক? নো, উৎপাদন ব্যয় এক জিনিস, উৎপাদিত পণ্যের ব্যয়টা কি আরেক জিনিস। ওকে, এখানে আমরা ক্লোজ করে দিলাম আমাদের উৎপাদন ব্যয় বিবরণী ক্লোজ। বুঝেছো সবাই? তাহলে উৎপাদন ব্যয় বিবরণীতে আমরা বেসিক্যালি কি দেখাচ্ছি? উৎপাদিত পণ্যের ব্যয়টাকে দেখাচ্ছি। তো সবাই আমার সাথে একটু কোঅপারেট করো প্লিজ। স্টার্ট করব কাকে দিয়ে? প্রারম্ভিক কাঁচামাল যোগ করব নিট ক্রয়, নিট কাঁচামাল ক্রয়। তো নিট কাঁচামাল ক্রয় মানে কি? কাঁচামাল ক্রয়ের সাথে মাইনাস, কাঁচামাল ক্রয় থেকে বাদ দিব কাকে? ক্রয় ফেরতকে। বাদ দিব কাকে? ক্রয় বার্তাকে। যোগ করব কি? কাঁচামালের ক্রয় পরিবহন। আচ্ছা, তো আমরা এই তিনটার যোগফল থেকে মাইনাস করব কাকে? সমাপনী কাঁচামাল মজুদ। আমরা যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টের নাম কি? ব্যবহৃত কাঁচামাল। দেন আমরা কাকে লিখব? প্রত্যক্ষ মজুরি, দেন প্রত্যক্ষ অন্যান্য খরচ। এই তিনটাকে যোগ করলে আমি যে যোগফলটা পাচ্ছি তার নাম হবে কি? মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কাকে? কারখানা উপরিব্যয়কে। ওকে, তো কারখানা উপরিব্যয়কে যদি যোগ করি মুখ্য ব্যয়ের সাথে আমরা যে রেজাল্টটা পাবো সেটার নাম কি? উৎপাদন ব্যয় অথবা কারখানা ব্যয়। কখন উৎপাদন ব্যয় বলবো? যদি উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য না থাকে। আর যদি থাকে তাহলে কি উৎপাদন ব্যয় বলা যাবে না? তখন কি বলবো? কারখানা ব্যয়। তো কারখানা ব্যয় থেকে বাদ দিতে হবে কাকে? উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্যকে। তাহলে আমি যে রেজাল্টটা পাবো সেটার নাম হয়ে যাবে কি? উৎপাদন ব্যয়। এবার উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করব কাকে? প্রারম্ভিক চলতি কার্য বা আধা উৎপাদিত পণ্যকে। মাইনাস করব কাকে? সমাপনী চলতি কার্য বা আধা উৎপাদিত পণ্যকে। যে রেজাল্ট আমি পাবো ওই রেজাল্টের নাম হয়ে যাবে কি? উৎপাদিত পণ্যের ব্যয়। ওকে, এখন এই ফরম্যাটটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, উৎপাদন ব্যয় বিবরণী স্টার্ট হয় কি দিয়ে? প্রারম্ভিক কাঁচামাল দিয়ে। কখন? যদি ব্যবহৃত কাঁচামাল প্রশ্নে দেয়া না থাকে। যদি ব্যবহৃত কাঁচামাল প্রশ্নে দিয়ে দেয় তাহলে আমরা এই ব্যবহৃত কাঁচামাল থেকেই কি করব? বিবরণীটাকে স্টার্ট করব। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা উৎপাদন ব্যয় বিবরণী কমপ্লিট করলাম। ওকে, এবার আসো আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিবরণীটা একটু দেখব। আচ্ছা, স্যার এটা অনেক ইজি, দেখো আচ্ছা স্যার উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণীটা একটু বড় তাই না বলো? বাট তুমি যদি উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী করো অর্থাৎ উৎপাদিত পণ্যের ব্যয়টা তুমি পেয়ে যাও, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করাটা খুবই সহজ হয়ে যায় এবং বিক্রিত পণ্যের ব্যয় বিবরণীটা খুবই ছোট। হ্যাঁ, তুমি উৎপাদন ব্যয় বিবরণী শেষ করেছো কোথায়? উৎপাদিত পণ্যের ব্যয়। তো এই যে উৎপাদিত পণ্যের ব্যয়টা পেলা, এই উৎপাদিত পণ্যের ব্যয়টা দিয়ে স্টার্ট হবে কে? বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিবরণীকে স্টার্ট করব কি দিয়ে? উৎপাদিত পণ্যের ব্যয়। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়টাকে আমরা এখানে লিখলাম। ওকে, তোমাদের কি মনে আছে মজুদ কয় রকম? নো, মজুদ 3 রকম। এক কি? কাঁচামাল মজুদ। এই যে দেখো কাঁচামাল মজুদটা কোথায় আসছে? মুখ্য ব্যয়। 2 কি? চলতি কার্যের মজুদ। দেখো চলতি কার্যের মজুদটা কোথায় আসছে? উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে, তাই না? আরেকটা কি ছিল? চূড়ান্ত পণ্যের মজুদ। চূড়ান্ত পণ্যের মজুদটা কোথায় আসবে? বিক্রিত পণ্যের ব্যয়। ওকে স্যার, তো আমরা যখন মুখ্য ব্যয় নির্ণয় করতে চাইবো তখন কাকে ব্যবহার করব? কাঁচামালের মজুদকে। যখন আমরা উৎপাদিত পণ্যের ব্যয়কে নির্ণয় করতে চাইবো তখন কাকে ব্যবহার করব? চলতি কার্যের মজুদকে। যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে চাইবো তখন কাকে ব্যবহার করব বলো তো?
চূড়ান্ত উৎপাদিত পণ্যের মজুদকে। তো চূড়ান্ত উৎপাদিত পণ্যের মজুদ আবার কয় রকম হয়? দুই রকম, একটা প্রারম্ভিক, আরেকটা কি সমাপনী। আমরা প্রারম্ভিকটাকে কি করব? যোগ, সমাপনীটাকে বিয়োগ। তাহলে দেখো উৎপাদিত পণ্যের ব্যয় আমরা বসালাম, এখন এটার সাথে আমরা যোগ করব কাকে? প্রারম্ভিক চূড়ান্ত পণ্যকে, রাইট? আচ্ছা আমি চূড়ান্ত পণ্য বলতেছি, এটাকে উৎপাদিত পণ্য বলা যেতে পারে। হ্যাঁ, বাদ দিব কাকে? সমাপনী চূড়ান্ত পণ্যের, আচ্ছা পণ্যের মজুদ, রাইট? মজুদকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। তো যে রেজাল্টটা আমি পেলাম, এই রেজাল্টের নাম হয়ে যাবে কি স্যার? বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, ক্লোজ, এখানেই শেষ। তাহলে তোমরা দেখো বিক্রিত পণ্যের ব্যয় বিবরণীটা কত সহজ, তাই না? বলো, খুবই সহজ না? বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা তাহলে আমি আবার একটু বলি। বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী স্টার্ট হচ্ছে কাকে দিয়ে? উৎপাদিত পণ্যের ব্যয় দিয়ে। তো উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা কি করব? প্রারম্ভিক চূড়ান্ত পণ্যের মজুদটাকে যোগ করব, আর সমাপনী চূড়ান্ত পণ্যের মজুদটাকে বাদ দিব। যে রেজাল্ট আমরা পাবো ওইটার নাম হয়ে যাবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা স্যার তোমরা বলো তো, উৎপাদিত পণ্যের ব্যয় এটা দিয়ে তুমি কি বুঝতেছো? উৎপাদিত পণ্যের ব্যয় মানে হলো, ধরো আমরা 500 পিস পণ্য উৎপাদন করেছি। এই যে 500 পিস পণ্য আমি উৎপাদন করলাম, এই 500 পিস পণ্য উৎপাদন করার জন্য আমার প্রত্যক্ষ কিছু ব্যয় লেগেছে, কিছু পরোক্ষ ব্যয় লেগেছে, রাইট? তো মোট কি পরিমাণ ব্যয় হয়েছে এই 500 পিস পণ্য উৎপাদন করতে গিয়ে? মোট কি পরিমাণ উৎপাদন ব্যয় হয়েছে, এটাই হলো উৎপাদিত পণ্যের ব্যয়। ধরো উৎপাদিত পণ্যের ব্যয় হলো কত? ধরো 1 লাখ টাকা। ওকে, উৎপাদিত পণ্যের ব্যয় কত? 1 লাখ টাকা। আমরা উৎপাদন করেছি ধরো 500 পিস পণ্য। তাহলে 500 পিস পণ্য আমি উৎপাদন করেছি, আমার উৎপাদন একক 500 পিস। এই 500 পিস পণ্য উৎপাদন করতে গিয়ে আমার মোট ব্যয় হয়েছে কত? 1 লাখ টাকা। এটা হলো কি? উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে এখন তুমি বলো তো, প্রতি পিস পণ্যের উৎপাদন ব্যয় পাওয়া সম্ভব নাকি সম্ভব না? প্রতি পিস পণ্যের উৎপাদন ব্যয় আমি যদি পেতে চাই কি করব বলো? এই উৎপাদিত পণ্যের ব্যয়টাকে আমরা ভাগ দিব কি দিয়ে? মোট উৎপাদন একক দিয়ে। কি দিয়ে? তাহলে দেখো আমরা একটা ফর্মুলা পেতে পারি এখানে, যে প্রতি একক উৎপাদন ব্যয়। স্যার এই জিনিসটা আমাদের লাগবে অনেক সময়, মানে ম্যাথ করতে গিয়ে এই প্রতি একক উৎপাদন ব্যয়টা আমাদের লাগবে। তো প্রতি একক উৎপাদন ব্যয় আমরা কিভাবে পাবো? আমরা উপরে কাকে বসাবো বলো তো? উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় এটাকে আমরা উপরে বসাবো, আর নিচে কি বসাবো? মোট উৎপাদন একক। এটাকে আমরা বসাবো কোথায়? নিচে। ওকে, উৎপাদিত পণ্যের ব্যয় উপরে আর মোট উৎপাদন একক নিচে। তো মোট উৎপাদিত পণ্যের ব্যয়কে উৎপাদন একক দিয়ে ভাগ দিব, 1 লাখ ভাগ 500। তাহলে আমি কি পেয়ে গেলাম? প্রতি পিস পণ্যের উৎপাদন ব্যয়টা পেয়ে গেলাম। ওকে, বুঝতে পেরেছো? গুড। আচ্ছা আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেলাম। এই বিক্রিত পণ্যের ব্যয় দ্বারা আমরা কি বুঝতেছি বলো তো? উৎপাদিত পণ্যের ব্যয় দিয়ে তো বুঝলাম যে আমি 500 পিস পণ্য তৈরি করছি, যার জন্য 1 লাখ টাকা খরচ হয়েছে। এখন ধরো বিক্রিত পণ্যের ব্যয় হলো কত? সাপোজ বিক্রিত পণ্যের ব্যয় হলো 1,20,000 টাকা। তো বিক্রিত পণ্যের ব্যয় 1,20,000 টাকা, এটা দ্বারা আমরা কি বুঝতেছি? গুড। আমরা যে পণ্য বিক্রি করেছি ওই পণ্যগুলা বানানোর জন্য আমাদের যে ব্যয় হয়েছে, মানে আমরা যতগুলো পণ্য বিক্রি করেছি ততগুলো পণ্যের ব্যয়কে আমরা কি বলবো? বিক্রিত পণ্যের ব্যয়। আমি যা উৎপাদন করেছি তাই কি আমরা বিক্রি করি বলো? যা উৎপাদন করেছি আমার বিক্রয় সেটা হতে পারে, অথবা তার চেয়ে কম হতে পারে, অথবা তার চেয়ে বেশিও হতে পারে। কিভাবে? ওই যে আমার প্রারম্ভিক মজুদ আছে, ধর আমি 500 পিস তৈরি করেছি। ওকে, আমার প্রারম্ভিক মজুদ ধরো 100 পিস, তাহলে আমার কাছে টোটাল কত পিস পণ্য আছে? 600। ধরো আমি 550 পিস বেচতে পারবো নাকি পারবো না? তো উৎপাদন করলাম 500 পিস, বিক্রি করলাম কত? 550। সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। ওকে, আবার আমার প্রারম্ভিক মজুদ কত? 100 পিস, উৎপাদন কত? 500 পিস।
আচ্ছা আমি 450 পিস বিক্রি করলাম, সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। তাহলে আমার সমাপনী মজুদ রয়ে যাবে কত? 150 পিস। ওকে, তাহলে আমি যা উৎপাদন করেছি তার ব্যয়টাকে বলা হবে কি? উৎপাদিত পণ্যের ব্যয়। আর আমি যা বিক্রি করেছি ওই বিক্রয়কৃত পণ্যের ব্যয়টাকে বলা হবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। এবং এই দুইটা ব্যয় সেমও হইতে পারে, সেম নাও হইতে পারে, তবে না হওয়াটাই কি স্বাভাবিক। ওকে স্যার, বুঝেছি সবাই? আরেকটা বিবরণী রয়ে গেছে, সেটার নাম কি? আয় বিবরণী। এখানে তোমরা যারা আসো কেউ কি আয় বিবরণী চেনো না এমন কেউ আসো? আমরা সবাই আয় বিবরণী চিনি। আমরা ফার্স্টে কাকে বসাবো? বিক্রয়। তো বিক্রয় থেকে আয় বিবরণী করার সময় আমরা ফার্স্টে কাকে বসাবো? বিক্রয়। বিক্রয় থেকে আমরা বাদ দিব কাকে? বিক্রিত পণ্যের ব্যয়কে। না, কোথায় পাবো? এই যে বিক্রিত পণ্যের ব্যয়কে বাদ দিয়ে দিব, পেয়ে যাব কি? মোট মুনাফা। সেখান থেকে বাদ দিব কি? পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়কে ওই যে আমরা বললাম প্রশাসনিক উপরিব্যয়, তাই না? আর কি বললাম? বিক্রয় উপরিব্যয়। তো প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয় এরাই হলো কি? পরিচালন ব্যয়। আর কারখানা উপরিব্যয় কি পরিচালন ব্যয় যাবে? না। কেন যাবে না? কারণ কারখানা উপরিব্যয়টা উৎপাদন ব্যয়ে চলে আসছে। বুঝতে পেরেছ? কারখানা উপরিব্যয়টা কোথায় চলে আসছে? উৎপাদন ব্যয়ে চলে আসছে। তাহলে কয়টা উপরিব্যয় রয়ে গেল? দুইটা। একটা কি প্রশাসনিক, আর একটা কি বিক্রয়। এই প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়, এরা উৎপাদন ব্যয় আসছে? আসে নাই। এরা কি বিক্রিত পণ্যের ব্যয় আসছে? আসে নাই। তাহলে এরা কোথায় যাবে? পরিচালন ব্যয় যাবে। কোথায় যাবে? পরিচালন ব্যয় যাবে। তাহলে আমরা কি আয় বিবরণী তৈরি করতে পারবো? ওকে, তাহলে আয় বিবরণীর ফরম্যাটটা কি হবে? ফার্স্টে বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়, পাওয়া যাবে মোট মুনাফা বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কারা আসবে? প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় উপরিব্যয়। আমরা কি পেয়ে যাব? পরিচালন নেট মুনাফা। কি পেয়ে যাব? তুমি পরিচালন মুনাফা বলতে পারো, পরিচালন নেট মুনাফা বলতে পারো, অথবা নেট মুনাফা বললেও হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, অন্যান্য আয় বলে কোনো আয় এখানে আসবে না। অন্যান্য ব্যয় বলে কোনো ব্যয় এখানে, ধরো সুদ জাতীয় ব্যয় আমার উৎপাদন ব্যয় বিবরণীতে আসবে না, আসবে না। ওটা আয় বিবরণীতে আসতে পারে, বাট উৎপাদন ব্যয় বিবরণীর মধ্যে সুদ প্রদান আসবে? লভ্যাংশ প্রদান আসবে? শিক্ষানবিশ ভাতা প্রদান আসবে না। কেন আসবে না? বিকজ এগুলো উৎপাদনের সাথে জড়িত না। তুমি কিন্তু কনফিউজ হতে পারো, কোয়েশ্চেনের মধ্যে দেয়া আছে সুদ খরচ। ওরে বাবা, এটা আমি কই বসাবো, কই রাখবো? ভাই রাখতে না পারলে বাসায় নিয়ে যাও, বাট উৎপাদন ব্যয় বিবরণীতে বসানো যাবে না। উৎপাদন ব্যয় বিবরণীতে, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণীতে অনলি উৎপাদনের সাথে রিলেটেড ব্যয়গুলো বসবে, আদার্স কোনো ব্যয় এখানে আসবে না। কোথায় যাবে এরা তাহলে? আয় বিবরণীতে যাবে। কোথায় যাবে? এখন ধরো সুদ জাতীয় খরচ কোথায় যাবে? আয় বিবরণীতে যাবে। ওকে, ওকে স্যার। যে আমাদের আমরা স্টার্ট করলাম 10 পিস নিয়ে, সারা বছর আমরা বিক্রি করলাম 50 পিস, এবং 50 পিস বিক্রি করার পর বছর শেষে আমাদের হাতে রয়ে গেল কত? 20 পিস। তো আমি 50 পিস বিক্রি করেছি, এবং বিক্রি করার পর আমার হাতে রয়ে গেছে কয় পিস? তার মানে সারা বছরে আমাদের কাছে মোট পণ্য ছিল কত পিস? 70 পিস, রাইট? 50 পিস সেল করা হয়েছে, বছর শেষে 20 পিস রয়ে গেছে। তার মানে সারা বছরে আমাদের কাছে মোট পণ্য ছিল 70 পিস। বাট আমরা বিজনেসটা বছরটাই স্টার্ট করেছিলাম কয় পিস নিয়ে? 10 পিস নিয়ে। তাহলে ঘাটতি হইলো কত পিস? 60 পিস। তো এই ঘাটতিটা আমরা কিভাবে পূরণ করেছি? উৎপাদনের মাধ্যমে। এবার তুমি হিসাবটা মিলাও, আমরা ব্যবসা শুরু করেছিলাম বা হিসাবকাল শুরু করেছিলাম কয় পিস নিয়ে? 10 পিস। আমরা উৎপাদন করলাম কয় পিস? 60 পিস। তাহলে ছিল 10 পিস, বানালাম 60 পিস, মোট কত পিস হলো? 70 পিস। সেখান থেকে বিক্রি করলাম 50 পিস, বছর শেষে আমাদের হাতে রয়ে গেল। মিলেছে হিসাবটা? গুড। মানে এটা হলো একটা কোর কনসেপ্ট, হ্যাঁ, যে আমরা কিভাবে উৎপাদনের পরিমাণটা বের করতে পারি। তো এই কোর কনসেপ্টটাকে এখন আমরা ফর্মুলা আকারে সাজাতে পারি? বলো, পারি। যদি ফর্মুলা আকারে সাজাই, কিভাবে সাজাবো? এই যে আমরা বিক্রয়ের সাথে যোগ করব কাকে? সমাপনী মজুদকে, রাইট? তাহলে বিক্রয় 50 যোগ সমাপনী মজুদ 20, টোটাল কত? 70। সেখান থেকে আমরা মাইনাস করব কাকে? প্রারম্ভিক মজুদকে, -10। তাহলে হয় কত? 60। তাহলে বিক্রয় একক যোগ তৈরি পণ্যের সমাপনী মজুদ মাইনাস তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, দেন আমরা কি পেয়ে যাব? উৎপাদন একক বা মোট উৎপাদন একক। তাহলে মোট উৎপাদন একক, মোট উৎপাদন একক, ওকে, ইকুয়াল, ফর্মুলাটা কি হবে স্যার? মোট বিক্রয় একক। এখান থেকে আমরা মাইনাস করব কাকে?
তৈরি পণ্যের সরি এটা মাইনাস না প্লাস হবে, তৈরি পণ্যের সমাপনী মজুদ, অবশ্যই এটা একক হবে। হ্যাঁ, যদি আমরা একক বের করতেছি সব কিছুই একক হবে, মাইনাস করতে হবে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ একক। ওকে স্যার, আচ্ছা ইকুয়াল। তাহলে আমরা এটা তো একটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটা এক্সাম্পল ছিল, বাট আমরা অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল প্রবলেমটা যদি করি, যে এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের কাকে দরকার বলো তো? উৎপাদন একক দরকার। তো এখন আমরা উৎপাদন একককে বের করতে পারবো স্যার? ইয়েস পারবো। তা ফার্স্টে আমাদের মোট বিক্রয় একক দরকার। এই যে দেখো মোট বিক্রয় একক দিয়ে আছে কত? ৭৫,০০০। এটার সাথে আমরা প্লাস করব কাকে? তৈরি পণ্যের সমাপনী মজুদ একককে, রাইট? তো তৈরি পণ্যের সমাপনী মজুদ কত একক বলো তো? তৈরি পণ্যের সমাপনী মজুদ একক হলো ১০,০০০। এখান থেকে আমরা মাইনাস করব কাকে? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ কত? ৫,০০০ একক ইকুয়াল। তাহলে ৭৫-এর সাথে ১০ যোগ করলে কত হয়? ৮৫। ৫ মাইনাস করলে কত হয়? ৮০। ৮০,০০০ একক। ওকে স্যার, সবাইকে বুঝতে পেরেছ? আচ্ছা, এটা অনেক সময় দেখবে অনেক ম্যাথ আছে কতে বলে দেয় যে উৎপাদন এককের পরিমাণ নির্ণয় করো। ওকে, তো যদি বলে দিত কত উৎপাদন এককের পরিমাণ নির্ণয় করো, এই যে আমরা ক্যালকুলেশনটুকু করলাম এটাই ক হয়ে যেত, রাইট? বাট এটা কোনো রিকোয়ারমেন্টের মধ্যে বলে নাই, কিন্তু আমরা এটা করে নিলাম। কেন করে নিলাম? বিকজ আমাদের এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের উৎপাদন একক কত সেটা জানা জরুরি। তা আমরা কি এখন সবাই জেনেছে? সবাই কি পেয়েছে উৎপাদন একক কত? ৮০,০০০ একক। তার মানে যেখানেই আমার উৎপাদন এককের প্রয়োজন হবে এই ম্যাথের, সেখানেই আমরা কত ইউজ করব? ৮০,০০০ একক। আমরা এখন ক করব। ওকে, ক হলো কি? রূপান্তর ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো এই কাজটুকুর জন্য কিন্তু আমরা কোনো মার্কস পাবো না, এটা জাস্ট আমরা ওয়ার্কিংস হিসেবে করে নিলাম বিকজ এটা আমাদের লাগবে। হ্যাঁ, তো আমরা এখন ক করব রিকোয়ারমেন্ট অনুযায়ী। রূপান্তর ব্যয়ের পরিমাণ আমরা নির্ণয় করব। রূপান্তর ব্যয়ের পরিমাণ নির্ণয়। ওকে স্যার, রূপান্তর ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো আমরা সবাই জানি যে রূপান্তর ব্যয় কীভাবে পাওয়া যায়? প্রত্যক্ষ মজুরি এবং এটার সাথে আমরা যোগ করব কি? কারখানা উপরিব্যয়। তো আমরা ফার্স্টে প্রত্যক্ষ মজুরিটা একটু নির্ণয় করে নেই। প্রত্যক্ষ মজুরির পরিমাণ, প্রত্যক্ষ মজুরির পরিমাণ ইকুয়াল। স্যার একটু খেয়াল করো সবাই, আমাদের এখানে প্রত্যক্ষ মজুরি বলতে কাকে বোঝানো হচ্ছে? শ্রম ব্যয়কে। তো শ্রম ব্যয় কয় টাকা? ৬ টাকা। ৬ টাকা কি মোট শ্রম ব্যয় নাকি এক পিস উৎপাদনের শ্রম ব্যয়? আচ্ছা, আমরা যদি এক পিস পণ্য উৎপাদন করি আমাদের শ্রম ব্যয় কয় টাকা? ৬ টাকা। তো বলো আমরা কত পিস উৎপাদন করেছি? ৮০,০০০। তাহলে আমাদের প্রত্যক্ষ মজুরির পরিমাণ কি হবে বলো তো? উৎপাদন একক, বা আমরা এটা লিখতে পারি মোট উৎপাদন একক গুণ একক প্রতি শ্রম ব্যয়, রাইট? একক প্রতি শ্রম ব্যয় ইকুয়াল। তো আমাদের মোট উৎপাদন একক ৮০,০০০, এটাকে আমরা গুণ দিব, একক প্রতি শ্রম ব্যয় হলো ৬ টাকা। তো মোট শ্রম ব্যয় হলো ৪,৮০,০০০ টাকা। ওকে স্যার, আমরা সবাই বুঝতে পারলাম? গুড। আমাদের টার্গেট কি বলো? আমরা কতে কি নির্ণয় করব? রূপান্তর ব্যয়। তো রূপান্তর ব্যয় নির্ণয় করার জন্য আমার কয়টা ব্যয় দরকার? দুইটা। এক প্রত্যক্ষ মজুরি, যেটা আমরা পেয়ে গেলাম। আর কি দরকার? কারখানা উপরিব্যয় দরকার, রাইট? ওকে, তো আমাদের এখানে কারখানা উপরিব্যয় দেয়া আছে না নাই? আছে। কত পার্সেন্ট? ৮০%। কার উপর? শ্রম ব্যয়ের উপর। তো বলো আমরা কি শ্রম ব্যয় পেলাম? তো যেহেতু আমি শ্রম ব্যয়টা পেয়ে গেলাম, এখন আমার পক্ষে কারখানা উপরিব্যয় বের করাটা অনেক ইজি। এই ৪,৮০,০০০-এর ৮০% করলে যা হয় সেটাই হলো কারখানা উপরিব্যয়। তো আমরা এখানে লিখে ফেলি কারখানা উপরিব্যয় বা মোট কারখানা উপরিব্যয়। হ্যাঁ, মোট কারখানা উপরিব্যয় ইকুয়াল
4,80,000 গুণ 80%। তো 4,80,000-এর 80% আমরা করব, কত হয়? 3,84,000 টাকা। ওকে স্যার, 3,84,000 টাকা। অতএব রূপান্তর ব্যয় কি এখন পাওয়া যাবে নাকি যাবে না? রূপান্তর ব্যয় ইকুয়াল মোট প্রত্যক্ষ মজুরি প্লাস মোট কারখানা উপরিব্যয়। ইকুয়াল, তাহলে এখানে আমার মোট প্রত্যক্ষ মজুরি হলো 4,80,000 প্লাস মোট কারখানা উপরিব্যয় 3,84,000 ইকুয়াল কত হয় স্যার? 4,80,000 এবং 3,84,000, তাই না? 8,64,000 টাকা। ওকে, তো আমাদের ক নাম্বার রিকোয়ারমেন্ট হয়ে গেল। ওকে স্যার, এটা কিন্তু খসড়া, হ্যাঁ, এটা তুমি খসড়া আকারে দেখাতে পারো ম্যাথে। ফার্স্টে খসড়াটা করে নিলা, দেন এটা করলা, হ্যাঁ, এটা করে নিতে পারো। আমরা এখন খ করব। ওকে, আর খ হলো তৈরি পণ্যের সমাপনী মজুদের মূল্য নির্ণয় করা। ওকে, এই যে তৈরি পণ্যের সমাপনী মজুদ কত? 10,000 একক। এখন 10,000 একক আমি জানি, বাট এই 10,000 এককের মূল্য কত সেটা কি জানি? জানি না। এটা বের করা যাবে নাকি যাবে না? 10,000 একককে আমরা গুণ দিব কি দিয়ে? প্রতি একক উৎপাদন ব্যয় দিয়ে। কি দিয়ে? তো তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ অথবা তৈরি পণ্যের সমাপনী মজুদ, উভয়ের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই যদি একক দেয়া থাকে তুমি চাইলেই মূল্য বের করতে পারো। কিভাবে? একককে একক প্রতি উৎপাদন ব্যয় দিয়ে গুণ দিবা। তো প্রারম্ভিক মজুদের ক্ষেত্রে একক প্রতি উৎপাদন ব্যয়ের দরকার নেই, বিকজ এটার প্রতি এককের ব্যয় দিয়ে দিস। বাট সমাপনী মজুদের ক্ষেত্রে কি লাগবে? একক প্রতি উৎপাদন ব্যয় লাগবে। আচ্ছা ধরো এখানেও একক এখানেও একক, এটা নাই, তখন কি করতাম? দুইটাকেই আমরা একক প্রতি উৎপাদন ব্যয় দিয়ে গুণ দিতাম। এখন দুইটাকে দেওয়ার দরকার নেই, যে সমাপনী মজুদকে দিব। তো আমি যদি একক প্রতি উৎপাদন ব্যয় পেতে চাই, আমার অ্যাট ফার্স্ট কাকে বের করতে হবে বলো তো? উৎপাদিত পণ্যের ব্যয়কে বের করতে হবে। কাকে? অ্যান্ড দেন কাকে লাগবে? মোট উৎপাদন একককে লাগবে। আচ্ছা বলো, আমরা কি মোট উৎপাদন একক জানি? ইয়েস জানি, আমরা একটু আগে বের করেছি। কত সেটা? 80,000। বাট আমরা কি উৎপাদিত পণ্যের ব্যয়টা জানি? নো। তো উৎপাদিত পণ্যের ব্যয় আমরা কোথায় পাবো? উৎপাদন ব্যয় বিবরণীতে। কোথায় পাবো? তাহলে দেখো, তোমাকে কিন্তু খতে বলে নাই যে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো, বাট যা চাইছে তা করার জন্য অফকোর্স আমাদের কি দরকার? উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করা দরকার, আর না হলে আমরা এটা করতে পারবো না। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট আমরা একটা কি করব? উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করব। তো উৎপাদন ব্যয় বিবরণীটা উৎপাদিত পণ্যের ব্যয় গিয়ে শেষ করা যায়, বাট আমি সাজেস্ট করবো যে না, উৎপাদিত পণ্যের ব্যয় গিয়ে শেষ করবা না। কোথায় গিয়ে শেষ করবা? বিক্রিত পণ্যের ব্যয়। কোথায়? কারণ হলো গতে আবার রয়েছে নেট লাভ বা আয় বিবরণী করতে হবে, আর আয় বিবরণী করার জন্য কি করতে হয়? বিক্রয় থেকে বাদ দিতে হয় কাকে? বিক্রিত পণ্যের ব্যয়কে। তো আমি যদি ক্ষতেই বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে রাখি, গ করাটা আমার অনেক ইজি হয়ে যাবে। ওকে, এই যে ছোট ছোট জিনিস, চালাকি, ট্রিক্স, এইগুলো তোমার বুঝা শিখতে হবে। যারা বলদ স্টুডেন্ট এরা সারাদিন পড়ে কিন্তু দেখবে রেজাল্ট খারাপ। যারা একটু অ্যাস্টিউট, একটু ক্লেভার, টাইম ম্যানেজমেন্টটা ভালো বুঝে, একটু কৌশলী, তারা কিন্তু এক ঢিলে কয়েক পাখি মেরে ফেলে। তার পড়াশোনা নিয়ে দেখবে টাইম কম দেয়, বাট রেজাল্ট কিন্তু অনেক ভালো করে ফেলে। হ্যাঁ, সো এইগুলো তোমাকে বুঝা শিখতে হবে। আমি খ করতেছি, বাট কতটুকু করলে গটাও আমার হেল্পফুল হবে। আচ্ছা, তো চলো আমরা করে ফেলি। তো আমরা এখন একটা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করব, তাই না? নীলাঞ্জনা লিমিটেডের। তো আমরা এখানে লিখি নীলাঞ্জনা লিমিটেডের বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। ওকে, আচ্ছা এখানে বছর টছর সাল কিছুই দেয়া নাই। আচ্ছা না থাকলে নাই, আমরা বাদ দিই।
বিবরণ টাকা টাকা। ওকে স্যার, আমরা এটা স্টার্ট করব কাকে দিয়ে বলো তো? এটা স্টার্ট করব ব্যবহৃত কাঁচামাল দিয়ে। কাকে? ব্যবহৃত কাঁচামাল। হ্যাঁ, কারণ প্রারম্ভিক কাঁচামাল নাই, কাঁচামাল ক্রয় নাই, সমাপনী কাঁচামাল নাই, এই ধরনের কোনো ইনফরমেশনই নাই। সো আমরা ওই ফরম্যাটটা ইউজ করবো, আমরা ডিরেক্ট কি লিখবো? ব্যবহৃত কাঁচামাল। তো ব্যবহৃত কাঁচামাল কত হবে? দেখো, আমরা উৎপাদন করেছি ৮০,০০০ একক, গুণ প্রতি পিসের কাঁচামাল ব্যয় কত এখানে দেয়া আছে না? প্রতি পিসের জন্য, প্রতি এককের জন্য কয় টাকা? 10 টাকা। তার মানে এখানে কত হচ্ছে বলো? 8 লাখ। আমরা কি বুঝলাম বিষয়টা? ওকে, দেন আমরা এখানে কি লিখব? প্রত্যক্ষ মজুরি। আচ্ছা, প্রত্যক্ষ মজুরি এটা অবশ্য আমরা জানি, তারপর আমি বের করে দিচ্ছি। ৮০,০০০ গুণ প্রতি পিস হলো কয় টাকা? এই যে 6 টাকা, তাহলে হয় 48, 4,80,০০০ টাকা। ওকে, এখন দুইটাকে যদি আমরা যোগ করি, প্লিজ একজন হেল্প করো আমাকে, তাহলে হয় কত? 12,80,০০০ টাকা, রাইট? এই 12,80,০০০ টাকার নাম কি হবে বলো তো স্যার? মুখ্য ব্যয়। কি নাম হবে? মুখ্য ব্যয়। এইটার সাথে আমরা যোগ করব কাকে? কারখানা উপরিব্যয়কে আমরা যোগ করব, কারখানা উপরিব্যয়। আচ্ছা স্যার, কারখানা উপরিব্যয় কত হবে? এই যে প্রত্যক্ষ মজুরি 4,80,০০০, এই 4,80,০০০-এর কত পার্সেন্ট? আমাদের এখানে বলে দিছে কত পার্সেন্ট? 80%। তাহলে কত হয়? 3,84,০০০ টাকা। আচ্ছা, তো আমরা 12,80,০০০-এর সাথে এখন 3,84,০০০ যোগ করব, রাইট? যোগ করলে কত হয়? 16,64,০০০ টাকা। ওকে, এই যে 16,64,০০০ টাকা, এটার নাম কারখানা ব্যয় হবে কখন? যদি উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য আমাদের অঙ্কে থাকে, তাই না? আর এটার নাম কারখানা ব্যয় না হয়ে উৎপাদন ব্যয় হয়ে যাবে কখন? যদি উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য না থাকে। কারণ আমরা জানি কারখানা ব্যয় থেকে উচ্ছিষ্ট পণ্যের বিক্রয় মূল্য বাদ দিলে কি পাওয়া যায়? উৎপাদন ব্যয় পাওয়া যায়। তো আমাদের এই অঙ্কে কি কোথাও উচ্ছিষ্ট পণ্যের ব্যয় আছে? নাই। তার মানে আমরা এটাকে কারখানা ব্যয় নামে ডাকবো না, আমরা এটাকে কি নামে ডাকবো? উৎপাদন ব্যয়। তাহলে এটার নাম হয়ে যাবে উৎপাদন ব্যয়। ওকে স্যার, আমরা উৎপাদন ব্যয় পেলাম 16,64,০০০ টাকা। এবার দেখো প্লিজ, 16,64,০০০ টাকা, এটাকে আমরা বলতেছি উৎপাদন ব্যয়। তো আমরা জানি উৎপাদন ব্যয়ের সাথে যোগ হয় কে? প্রারম্ভিক চলতি কার্য, মাইনাস হয় কে? সমাপনের চলতি কার্য। দেন আমরা যেটা পাই ওইটার নাম হয়ে যায় কি? উৎপাদিত পণ্যের ব্যয়, তাই না? এই যে উৎপাদন ব্যয়ের সাথে যোগ হবে কি? প্রারম্ভিক চলতি কার্য, রাইট? আচ্ছা বলো, আমাদের অঙ্কে কি আছে? না, বাদ যাবে কি? সমাপনী চলতি কার্য। বলো, আমাদের প্রশ্নে কি আছে? নাই। এরপরে আমি যোগ বিয়োগ করে যেটা পাবো এটার নাম কি হয়ে যাবে? উৎপাদিত পণ্যের ব্যয়। এখন যেহেতু আমাদের কোয়েশ্চেনে প্রারম্ভিক চলতি কার্যের নামগন্ধ নাই, সমাপনী চলতি কার্যের নামগন্ধও নাই, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই অঙ্কের মধ্যে চলতি কার্য বলে কিছু নাই, বা আধা উৎপাদিত পণ্যের মজুদ বলে কিছু নাই। আর যেহেতু চলতি কার্য নাই, সেহেতু এই উৎপাদন ব্যয় যা আর উৎপাদিত পণ্যের ব্যয় কি হয়ে যাবে? তাই হয়ে যাবে। যেহেতু এটাও জিরো, এটাও জিরো, তার মানে এই রেজাল্ট আর এই রেজাল্ট কি হবে? ইকুয়াল না? সো আমি উৎপাদন ব্যয়টাকেই কি বলতে পারি? উৎপাদিত পণ্যের ব্যয়। এই কথাটা কিন্তু এই অঙ্কের জন্য প্রযোজ্য, চলতি কার্য না থাকার কারণে। থাকলে কিন্তু আর হতো না। আমি কি বুঝাতে পারতেছি তোমাদের? ওকে, গুড। তাহলে কনফিউজড হওয়ার কিছু নাই। যদি দেখি যে চলতি কার্য নাই আমাদের কোয়েশ্চেনে, সেই ক্ষেত্রে আমরা উৎপাদন ব্যয়টাকে কি নামে ডাকবো? উৎপাদিত পণ্যের ব্যয় নামে ডাকবো। ওকে স্যার, ক্লিয়ার? ওকে, তো উৎপাদিত পণ্যের ব্যয় আমি পেয়ে গেলাম। উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যোগ করব কাকে বলো তো? প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ। প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ, এটাকে আমরা কি করব? যোগ করব। আচ্ছা, প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ কত? 5,000 একক, গুণ প্রতি এককের মূল্য কত? 14.20। এই যে 5,000 একক, প্রতি এককের ব্যয় কত? 14.20। তাহলে দুইটাকে গুণ করলে কত হয় বলো? 5,000 গুণ 14.20,
৭১,০০০, এটা কিন্তু প্লাস হবে। ওকে, অ্যান্ড দেন আমরা মাইনাস করব কি বলো তো, মাইনাস করব সমাপনী তৈরি পণ্যের মজুদ, সমাপনী তৈরি পণ্যের মজুদ। আচ্ছা দেখো, সমাপনী তৈরি পণ্যের মজুদ কত, ১০,০০০ গুণ এই যে এখানে যেমন ৫,০০০, প্রতিটার দাম ১৪.২০, খুব সহজ হয়ে গেছে। সমাপনীর ক্ষেত্রে কত, ১০,০০০, প্রতি পিসের দাম কত বা ব্যয় কত দেয়া আছে? নো, দেয়া নেই। তো যদি দেয়া না থাকে তখন আমরা কি করব, তখন আমরা এই ১০,০০০ একককে গুণ দিব একক প্রতি উৎপাদন ব্যয় দিয়ে। কাকে দিয়ে গুণ দিব? একক প্রতি উৎপাদন ব্যয়। তো একক প্রতি উৎপাদন ব্যয়টা আমরা কিভাবে পাবো? দেখো, আমরা মোট উৎপাদন ব্যয়টাকে বা উৎপাদিত পণ্যের ব্যয়টাকে উপরে বসাবো। ওকে, একক প্রতি উৎপাদন ব্যয় পাওয়ার নিয়ম কি, যে উৎপাদিত পণ্যের ব্যয় কত, ১৬,৬৪,০০০। এই উৎপাদিত পণ্যের ব্যয়টা বসাবো কোথায়, উপরে। এটাকে ভাগ দেব কি দিয়ে, মোট উৎপাদন একক দিয়ে। উৎপাদন একক কত ছিল যেন, ৮০,০০০, রাইট। এই তাহলে উৎপাদিত পণ্যের ব্যয় ভাগ মোট উৎপাদন একক, যে রেজাল্টটা আমরা পাবো এই রেজাল্টটার নাম কি, একক প্রতি উৎপাদন ব্যয়। এই একক প্রতি উৎপাদন ব্যয়কে আমি গুণ দিচ্ছি কি দিয়ে, তৈরি পণ্যের সমাপনী মজুদ একক দিয়ে। তাহলে বলো তো স্যার, ১৬,৬৪,০০০ ভাগ ৮০,০০০ কত হয়? এতটুকুর মান বলো, এতটুকুর মান ১৬,৬৪,০০০ ভাগ ৮০,০০০, ২০.৮। তাহলে এতটুকুর মান আমরা পাচ্ছি কত, ২০.৮। এই ২০.৮কে গুণ দিব কি দিয়ে, ১০,০০০ দিয়ে। ওকে, তাহলে টোটাল কত হয়, ২,০৮,০০০। ২,০৮,০০০ এটা হলো কি স্যার, তৈরি পণ্যের সমাপনী মজুদ। ওকে, এটা বিয়োগ হবে, রাইট। আমরা কি বুঝতে পারলাম? তাহলে ভয় পাওয়ার কিছু আছে যদি তৈরি পণ্যের প্রারম্ভিক, মানে তৈরি পণ্যের একক প্রতি ব্যয় দেয়া না থাকে, সমাপনী মজুদের একক প্রতি ব্যয় না থাকে, প্রারম্ভিকের একক প্রতি ব্যয় না থাকে, এটা বের করা যাবে না? ওই উৎপাদন এককটাকে, মানে সরি, প্রতি একক উৎপাদন ব্যয়টাকে আমরা ধরে নিব। আচ্ছা, এখন উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ যোগ সমাপনী তৈরি পণ্যের মজুদ বিয়োগ হবে। রেজাল্ট কত হয়, ১৫,২৭,০০০। এই যে ১৫,২৭,০০০, এই টাকাটার নাম হয়ে যাবে কি স্যার, বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, আমরা এখানে ক্লোজ করে দিলাম। তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিবরণীটা প্রস্তুত করে ফেলছি। এখন আমাদের খ নাম্বারে দেখো, একটু খ নাম্বারে আমাদের করণীয়টা কি ছিল বলো তো? এই যে তৈরি পণ্যের সমাপনী মজুদের মূল্য নির্ণয় করো। তার মানে আমাকে কিন্তু এইটা করতে বলে নাই, এই কাজটা করতে বলে নাই, বলছে সমাপনী মজুদের মূল্য নির্ণয় করো। তার মানে কি, এই যে ২,০৮,০০০, এইটাই হলো আমাদের রেজাল্ট। ওকে, বা আমাদের খ নাম্বারের করণীয় কি, এই যে ২,০৮,০০০। তো যাই হোক, আমি তো এটা করেছি, এখন আমরা নিচে একটু দেখাই দিই বিষয়টা। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে দেখাবো? ফার্স্টে আমার কি দরকার, দেখো, তৈরি পণ্যের সমাপনী মজুদ সমান সমান ১০,০০০ একক, এটা আমরা লিখলাম, এটা প্রশ্ন থেকেই পেয়েছি। এরপর আমরা কি লিখব, প্রতি একক পণ্যের উৎপাদন ব্যয় ইকুয়াল উৎপাদিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই মোট উৎপাদন একক ইকুয়াল উৎপাদিত পণ্যের ব্যয় কত, এই যে ১৬,৬৪,০০০, মানে এই যে এখানকার কাজটুকু আর কি, ডিভাইডেড বাই ৮০,০০০ ইকুয়াল ২০.৮ টাকা। ওকে, এবার আমরা লিখতে পারি, অতএব তৈরি পণ্যের সমাপনী মজুদের মূল্য সমান সমান ১০,০০০ গুণ ২০.৮ ইকুয়াল ২,০৮,০০০ টাকা। ওকে, এই ক্যালকুলেশনটুকু আমরা দেখিয়ে দিলাম নিচে। ওকে।
এটা করলাম যেন আমি গতে সাপোর্ট পাই, ওকে, আর রিকোয়ারমেন্ট যেন পুরোপুরিভাবে স্পষ্ট হয়, দ্যাটস ওয়াই আমরা নিচে এই জিনিসটুকু দেখিয়ে দিলাম। ঠিক আছে স্যার? ওকে স্যার, তো আমরা খ করে ফেললাম। এখন আমরা কি করব স্যার? গ বললো কি নেট লাভ নির্ণয় করো। তো নেট লাভ নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা আয় বিবরণী প্রস্তুত করতে হবে, এবং আমরা এখানে যারা আছি সবাই আয় বিবরণী করতে পারি, রাইট? ওকে, তো চলো আমরা আয় বিবরণী প্রস্তুত করি। নীলাঞ্জনা লিমিটেড, এটা একটা বিশদ আয় বিবরণী। তারিখ নাই, ওকে, এর জন্য আমরা ওই কথাগুলো আর লিখলাম না। আচ্ছা, আমরা আয় বিবরণী স্টার্ট করব কাকে দিয়ে? বিক্রয়কে দিয়ে। ওকে, আমাদের কোয়েশ্চেনে বিক্রয় দেয়া আছে, টোটাল আকারে নাই, বাট একক আছে ৭৫,০০০ এবং প্রতি একক কত? ২৬ টাকা। ৭৫,০০০ গুণ ২৬ কয় টাকা হয়? ১৯,৫০,০০০ টাকা। ওকে, এই ১৯,৫০,০০০ থেকে আমরা বাদ দিব কি বলো? বিক্রিত পণ্যের ব্যয় আমরা বাদ দিব, রাইট? তো বিক্রিত পণ্যের ব্যয় বলো আমরা জানি নাকি জানি না? জানি। আমরা কিন্তু খতে করে এসছে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? ১৫,২৭,০০০ টাকা, রাইট? আচ্ছা, তো বিক্রিত পণ্যের ব্যয় ১৫,২৭,০০০, এটা আমরা ওই যে খতে করেছিলাম। আচ্ছা, এখন আমরা কি করব? ১৯,৫০,০০০ থেকে ১৫,২৭,০০০ টাকা মাইনাস করব। কত হয়? ৪,২৩,০০০ টাকা। এই যে ৪,২৩,০০০, এটার নাম হয়ে যাবে কি? মোট মুনাফা। ওকে, এই মোট মুনাফা থেকে আমরা এখন বাদ দিব কি? বাদ দিব বলো তো? পরিচালন ব্যয় সমূহ। আমরা পরিচালন ব্যয় সমূহ বাদ দিব। তো পরিচালন ব্যয় কয় ভাগে দেয়া আছে? 2 ভাগে। একটা হলো অফিস ও প্রশাসনিক, আরেকটা কি? বিক্রয় ও বিজ্ঞাপন। তাহলে এক হলো অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। তো অফিস ও প্রশাসনিক উপরিব্যয় কার উপর ধরতে বলছে বলো তো? উৎপাদন ব্যয়ের উপর ধরতে বলছে, রাইট? আচ্ছা, উৎপাদন ব্যয় মানে কি? আমরা ওই যে উৎপাদন ব্যয় বিবরণীতে পেয়েছি উৎপাদিত পণ্যের, আমাদের এই অঙ্কের জন্য উৎপাদিত পণ্যের ব্যয় আর উৎপাদন ব্যয় তো একই, তাই না? কত ছিল সেটা? সরি, ১৬,৬৪,০০০ টাকা, তাই না? উৎপাদন ব্যয়। এটার কত পার্সেন্ট? 10%। কত হয়? ১,৬৬,৪০০। ওকে, 2 হবে কি স্যার? বিক্রয় ও বিজ্ঞাপন উপরিব্যয়। বিক্রয় ও বিজ্ঞাপন উপরিব্যয়। বিক্রয় ও বিজ্ঞাপন উপরিব্যয়। তো স্যার এটা কার উপরে ধরতে হবে? কারখানা উপরিব্যয়ের উপর ধরতে হবে। তো আমাদের মোট কারখানা উপরিব্যয় কত ছিল? 3,84,০০০। এই 3,84,০০০-এর কত পার্সেন্ট? 15%। ওকে, কত হয় স্যার? 57,600। ওকে, এখন দুইটা ব্যয়কে আমরা যোগ করলেই কি পেয়ে যাবো বলো তো? মোট পরিচালন ব্যয়। দুটার যোগফল কত বলো দেখি? দুটার যোগফল কত? 2,24,০০০। ওকে, তাহলে দুটার যোগফল হলো 2,24,০০০। ওকে, তো আমরা এখন কি করব? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় মাইনাস করব। তো মাইনাস করলে যেটা পাই সেটার নাম কি? পরিচালন নেট মুনাফা। কত হয় মাইনাস করলে? 1,99,০০০। ক্লোজ। এইখানটাই আমাদের আয় বিবরণী শেষ।
ওকে স্যার, বুঝেছো সবাই? ওকে, এখন কি আমার অঙ্কটা শেষ নাকি আরেকটু করতে হবে? নেট লাভের হার নির্ণয় করতে হবে। তো নেট লাভের হার কীভাবে পাবো? এই নেট মুনাফাকে ভাগ দিতে হবে কি দিয়ে? বিক্রয় দিয়ে। গুণ দিতে হবে 100 দিয়ে। অতএব নেট লাভের হার ইকুয়াল, উপরে হলো নেট মুনাফা, নিচে হলো নেট বিক্রয়, নেট বিক্রয় মোট বিক্রয় লেখো, সমস্যা নেই। 1,99,000 আর হলো 19,50,000 ইন্টু 100। কত পার্সেন্ট হয় এখানে? বিক্রয়কে আমরা মোট বিক্রয় বলি, এখান থেকে বিক্রয় ফেরত বাদ, বিক্রয় বাট্টা বাদ, তখন আমরা কি পেয়ে যাই? নেট বিক্রয়। হ্যাঁ, তো আমাদের অঙ্কে তো ফেরত টেরত বাট্টা কিছুই নেই। সো এখানে তুমি মোট বিক্রয় লেখো, নেট বিক্রয় লেখো, শুধু বিক্রয় লেখো, সব একই কথা। ওকে, 10 আচ্ছা, আমরা যদি ভাগ করে 100 দিয়ে গুণ দিই, রেজাল্ট হয় 10.20%। ওকে, এটাই হলো আমাদের নেট লাভের হার। অর্থাৎ আমরা যে পণ্য বিক্রি করেছি ওই বিক্রয়কৃত পণ্যের উপর আমরা 10.20% মুনাফা অর্জন করেছি। ওকে স্যার, তাহলে বলো ম্যাথটা কি কঠিন ছিল? না, খুবই টেস্টি না? ইয়াম্মি। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।